কি আইনসভা, এটা বলতে পারো। এই যে সংবিধান তৈরি হয়েছিল, গণপরিষদ তৈরি করেছিল, আমরা জানি ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। ইট ইজ দ্য বাল্কিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে সংবিধানটা যে তৈরি হয়েছিল, এর আর কি তৈরি করার যে প্রক্রিয়াটা, এটা একদিনে হয়নি। এটার পিছনে অনেকগুলো ইতিহাস আছে, যে কিভাবে তৈরি করা হয়েছে, অনেক ইতিহাস আছে। তো তার মধ্যে অন্যতম, দেখো একটু মাথায় রাখতে হবে, যে প্রথম আর কি সংবিধান তৈরির দাবি, এখানে দেখো লেখা রয়েছে সংবিধান তৈরির দাবি, সেপারেট কনস্টিটিউশন আর কি যদি এর দাবি বলে, তাহলে সেটা জানিয়েছিল কি স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি, ভেরি ইম্পর্টেন্ট, 1924 সালে স্বরাজ পার্টি। তাহলে সেপারেট কনস্টিটিউশন অর্থাৎ স্বতন্ত্র একটা কি থাকবে সংবিধান, স্বতন্ত্র সংবিধান তৈরির দাবি প্রথম জানিয়েছিল কি স্বরাজ পার্টি 1924 সালে। এটা পার্টিগতভাবে বলতে গেলে। পরবর্তীকালে দেখো কি হয়, পরবর্তীকালে এম এন রয়, দেখো লেখা রয়েছে এম এন রয় 1934 সালে। এম এন রয়ের আসল নাম কিন্তু নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ঠিক আছে। এম এন রয় মানে আমরা মানবেন্দ্রনাথ রয় পড়ি, শর্ট ফর্ম ভেবে নিই মানবেন্দ্রনাথ রয়, কিন্তু তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি কি করেছিলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের আইডিয়াটা তিনি দিয়েছিলেন। বলছে সংবিধান, আলাদা সংবিধান তৈরি করতে গেলে তো আলাদা পরিষদ লাগবে। তাহলে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু পুট ফরওয়ার্ড দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কিন্তু যদি তোমাকে বলে হুইচ পার্টি ফার্স্ট পুট ফরওয়ার্ড দ্য আইডিয়া অফ সেপারেট কনস্টিটিউশন ফর ইন্ডিয়া, দ্যাট ওয়াজ স্বরাজ পার্টি ইন দ্য ইয়ার অফ 1925, সামওয়্যার ইট ইজ মেনশন অ্যাট 25, ঠিক আছে। কোথাও 24 থাকে, কোথাও 25 থাকে, 24ই করা ভালো, ঠিক আছে। যাই হোক, চলে আসো। তো এম এন রয় কি হলো, তিনি প্রথম আইডিয়াটা দিলেন। এরপর আর কি এই যে আইডিয়াটা ছিল, মানে এই যে কনসেপ্টটা তিনি দিলেন, হেনরয়ের পুরো নামটা কি বললেন? মানবেন্দ্রনাথ রয়, সরি মানবেন্দ্রনাথ রয়, তো এটা তার এটা হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, নরেন্দ্রনাথ। মানে স্যার এটা ঠিক বুঝলাম না কি হয়েছে। কোনটা কোনটা বুঝলে না? মানে স্যার মানবেন্দ্রনাথ রায়েরই আরেক নাম কি নরেন্দ্রনাথ ভট্টাচার্য? মানবেন্দ্রনাথ রয়, এটা তো এম এন রয় তিনি শর্টকাটে নিয়েছেন। আসল নাম, তার আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি এই আচ্ছা স্যার, ছদ্মনামে থাকতেন, বুঝেছো। আচ্ছা স্যার, ঠিক আছে। মানবেন্দ্রনাথ রয়, এম এন রয়, তার আসল নাম, অরিজিনাল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ওকে। তো ব্যক্তি হিসেবে দেখলে তিনি প্রথম একটা আর কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠনের কথা তিনি আর কি বলেছিলেন। এই যে মানবেন্দ্রনাথ রয়, তার যে বক্তব্য ছিল সেটাকে পরবর্তীকালে জাতীয় কংগ্রেস সমর্থন করেছিল 1935 সালে। দেখো লেখা রয়েছে ন্যাশনাল কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ডেড ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ কি হলো 1935 সালে জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রথমবার কি হলো, গণপরিষদ তৈরির দাবিতে তারা সোচ্চার হলো 1935 সালে। এবং 1938 সালে তার পরবর্তী পর্যায়ে দেখো 1938 সালে জওহরলাল নেহেরু, on behalf of জওহরলাল নেহেরু, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ডেড ফর কনস্টিটিউশন, অর্থাৎ জওহরলাল নেহেরুর তরফে কি হয়, জাতীয় কংগ্রেসের আর মধ্যে আর কি হয় তোমার, the year of 1938 জেল নেহেরু on behalf of ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ডেড ফর কনস্টিটিউশন। এবার এখানে মাথায় রাখতে হবে, অর্থাৎ 1935 সালে প্রথমবার জাতীয় কংগ্রেস কি করলো আর কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ দাবিতে তারা সোচ্চার হলো। এবং অফিসিয়ালি অর্থাৎ তোমার সরকারিভাবে 1938 সালে কি হলো, 38 সালে জাতীয় কংগ্রেসের তরফ থেকে জওহরলাল নেহরু তিনি অফিসিয়ালি বা সরকারিভাবে তিনি এবার থেকে মানে কি করলেন আর কি কনস্টিটিউশন এর দাবি তিনি জানালেন। তার কারণ 1938 সালে কি হয়েছিল, তোমার প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল, ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল, ঠিক আছে। ন্যাশনাল প্ল্যানিং কমিশন এটা তৈরি হয়েছিল 1938 সালে। এবং এই যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল, এটা কার উদ্যোগে হয়েছিল, এটা হয়েছিল সুভাষচন্দ্র বসুজি, যার জন্মদিন আজকে, ঠিক আছে। নেতাজির আর কি উদ্যোগে 1938 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল, যার চেয়ারম্যান কে ছিল জেএল নেহেরু। ন্যাশনাল প্ল্যানিং কমিশন, ইট ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার অফ 1938 under the initiative of Subhash Chandra Bose, and the chairman of National Planning Committee was J.L. Nehru. তো এই যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল বা কমিটিও বলে অনেক সময় ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এর দাবিটা কি ছিল, এর দাবিটা ছিল কি কনস্টিটিউশন তৈরি, ঠিক আছে। তাহলে এটা তোমরা মাথায় রাখবে। এবং সেই সময় দাঁড়িয়ে মানে এই দাবিগুলো যে হচ্ছে, এগুলোতে যে সরকার খুব একটা মানে গ্রহণযোগ্যতা দিয়েছিল বা এগুলোতে খুব একটা যে আমল তারা দিয়েছিল এরকম নয় ন্যাচারালি।
তাদের সেই সময় দরকার ছিল, কিন্তু 1939-এর পর থেকে কি হয়, সিচুয়েশন পাল্টাতে থাকে। তোমরা জানো 1939 থেকে কি হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন অলরেডি ব্রিটিশরা কি হয়, তারা ব্যাকফুটে চলে আসে। কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা আর কি ছিল, অক্ষ শক্তি ছিল, অক্ষ শক্তি মানে যেটাকে আমরা অ্যাক্সিস পাওয়ার বলি, অ্যাক্সিস পাওয়ার। এই অ্যাক্সিস পাওয়ারের কোন কোন দল ছিল? জার্মানি ছিল, জাপান ছিল, জাপান, জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ছিল। এরা ছিল প্রধান শক্তি। জার্মানি, জাপান অ্যান্ড ইটালি, এরা ছিল অক্ষ শক্তি। আর অন্যদিকে ছিল অ্যালায়েন্স, মিত্র শক্তি। অ্যালায়েন্সে ছিল ব্রিটেন, ব্রিটেন, ইউএসএসআর, ব্রিটেন, ইউএসএসআর, ফ্রান্স, ওকে। তারপর তোমার আরো কিছু ছোট ছোট দেশ ছিল, যেমন তোমার চায়না, এরকম, ঠিক আছে। তো এরা ছিল। ইউএসএ লাস্টে জয়েন করেছিল, ইউএসএ প্রথম থেকে ছিল না, ইউএসএ পরবর্তীকালে জয়েন করেছিল। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? তো হয়েছিল কি, যখন এই আর কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, তো ইনিশিয়ালি জার্মানি সেই সময়, বিশেষত জার্মানি তোমার হিটলারের নেতৃত্বে সেই সময় একটা আগ্রাসী মেজাজে ছিল, এবং স্বাভাবিকভাবে জার্মানি হিটলারের নেতৃত্বে তারা সেই সময় কি করছিল, যেখানে যেখানে ব্রিটিশ কলোনাইজেশন রয়েছে, অর্থাৎ যেখানে যেখানে ব্রিটিশ উপনিবেশ রয়েছে, সেখানে সেখানে তারা আক্রমণ করতে শুরু করে। তাহলে স্বাভাবিকভাবে ব্রিটিশ কলোনাইজেশন ভারতে ছিল, ব্রিটিশ ইন্ডিয়া আমরা বলতাম, তাহলে স্বাভাবিকভাবে আর কি জার্মানির লক্ষ্যবিন্দু হয়ে দাঁড়ায় কোথায়? ইন্ডিয়া, ব্রিটিশ ভারত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি ভারতটা কি হয়ে যায়, ভারতবর্ষ একটা কি হয়ে যায়, ভার্নারেবল হয়ে যায়, ঠিক আছে। ভারতবর্ষ কি হয়ে যায়, মানে একটা ভার্নারেবল হয়ে যায়, একটা খুব মানে কি বলতে পারো আর কি, খুব যেটাকে বলে ডেঞ্জারাস জোনের মধ্যে চলে আসে। কারণ যে কোনো সময় কি হয়ে যায়, যেহেতু ব্রিটিশ কলোনাইজেশন সেখানে ছিল, ভারতে ছিল, যে কোনো সময় কি হতে পারে, মানে জার্মানি এখানে আক্রমণ করতে পারে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যুক্ত করা হয়েছিল, এর তো কোনো কারণ ছিল না, কারণ ভারতের তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু ব্রিটিশরা কি করে, ইচ্ছাকৃতভাবে তারা ঘোষণা করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কি করবে, ভারতের মাটিকে তারা ব্যবহার করবে। ভারতের মাটিকে ব্যবহার করা মানে হচ্ছে কি হবে, তাহলে জার্মানি এখানে আক্রমণ করবে। মানে উদাহরণটা এরকম, ধরো কি করলো, তোমার বাড়িতে ধরো কেউ ঘুরতে এসছে, ধরো তোমার বাড়িতে তোমার কোনো বন্ধু বাড়ি থেকে ঘুরতে এসছে, সেই বন্ধুটা কি করলো, তোমার বাড়ির ঘরের থেকে বসে একটা ঢিল ছুঁড়ে মারলো পাশের বিল্ডিং, মেরে সে কি করলো, পালিয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবে পাশের বিল্ডিং এর যে লোকটা আছে, সে এসে কোথায় আক্রমণ করবে, কোথায় এসে সে অভিযোগ জানাবে, তোমার বাড়িতে। মানে তুমি তো এখানে আটকে গেলে, তুমি মাঝখান থেকে কি করলে, এই গোলযোগের মধ্যে পড়ে গেলে। তো সেরকমই ব্যাপার, ব্রিটিশরা ভারতের মাটিকে ব্যবহার করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাহলে ব্রিটিশরা কি করবে, স্বাভাবিকভাবে জার্মানির বিরুদ্ধে তারা আগ্রাসন নীতি বা যুদ্ধ তারা পরিচালনা করবে ভারতের মাটি থেকে। তাহলে এবার জার্মানি কি করবে, জার্মানি তো ন্যাচারালি আক্রমণ কোথায় করবে, ভারতে। ব্রিটিশরা কি হবে, পালিয়ে যাবে এখান থেকে। তো এই যে পদ্ধতিটা, অর্থাৎ ব্রিটিশদের এই যে ভারতের মাটিকে ব্যবহার করার যে ঘোষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এবং কোন রকম আর কি আলোচনা না করে, মানে সেই সময় জাতীয়তাবাদী যেসব নেতৃত্ববর্গ ছিল তাদের সাথে কোন রকম আলোচনা না করে এই যে সিদ্ধান্ত তারা নিয়েছিল, এটার ফলে কি হলো, যত জাতীয়তাবাদী সেই সময় নেতৃত্ববর্গ ছিল, জাতীয় কংগ্রেসের থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলে, তারা সবাই ক্ষিপ্ত হলো, সবাই ক্ষিপ্ত হলো, এবং তারা সরকারের এই মানে একপক্ষ সিদ্ধান্তকে তারা কি করলো, তারা নস্যাৎ করলো, তারা এর বিরোধিতা করলো, এবং কঠোর ভাষায় এর সমালোচনা করতে লাগলো। তাহলে ব্রিটিশ গভর্নমেন্টও বুঝতে পারলো যে এটা কিন্তু একটা খুব আর কি বলতে পারো খুব খারাপ সময় ঘনিয়েছে। কারণ একদিকে জার্মানি, হিটলার, তাদের সেই আগ্রাসন নীতি, ও আরেকদিকে ব্রিটিশ ভারতে সেই সময় কি হচ্ছে, একটা বিক্ষোভমুখী পরিবেশ তৈরি হচ্ছে, বিরুদ্ধাচারণ হচ্ছে দেশের মধ্যেই। নেতাজি তো স্যার হিটলারকেই সাহায্য করেছে, মানে হিটলারের সাহায্যই নিয়েছিল না মাঝখানে ওই ফ্রিডম ফাইটিং এর জন্য? সেটা তো আলাদা বিষয় বাবা। অবশ্যই তিনি হিটলারের সাথে দেখা করেছিল, কিন্তু হিটলারের সাথে তিনি যখন দেখা করেছিলেন 1943 সালের দিকে, তখন অলরেডি জার্মানি কি হয়েছে, অনেকটা ব্যাকফুটে চলে গেছে। মানে তখন জার্মানির নিজের যে অস্তিত্ব আছে সেটা লড়াই লড়ছে, মানে অলরেডি তারা চারিদিক থেকে পরাজিত হয়ে গেছে। এবং যখন নেতাজি তার সাথে দেখা করেছিলেন, তখন হিটলারের পক্ষে নেতাজিকে সমর্থন করা এবং তাকে সহযোগিতা করার মতো পরিস্থিতি ছিল না, ঠিক আছে। সেটা তো আলাদা বিষয় অবশ্যই। এবং সুভাষচন্দ্র বসু তিনি নিজে একটা সময় এটা ঘোষণা করেছিলেন যে
যে ভারত রয়েছে অর্থাৎ ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করার জন্য তিনি যদি প্রয়োজন বোধে জার্মানির সঙ্গ নিতে তিনি প্রয়োজন পড়ে তাহলে সেটাও তিনি নেবেন, নিতে রাজি, এরকম তিনি একটা সময় স্টেটমেন্ট দিয়েছিলেন। সেগুলো আলাদা বিষয়, মানে কিছুটা আর কি যে আলোচনাটা চলছে সেটা বুঝতে পারছো তো কি বলছি বলো? ইজ ইট গেটিং ক্লিয়ার টু ইউ, অল অফ ইউ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পরিস্থিতি কি হয়ে গেল, খুব ভয়াবহ হয়ে গেল। ব্রিটিশ প্রশাসনও বুঝতে পারলো যে এর ফলে কি হতে পারে, দেশের মধ্যেই কি হতে পারে, রিভোল্ট হতে পারে। দেশের মধ্যে জাতীয়তাবাদী যেসব নেতারা ছিল তারা বিরোধিতা করতে লাগলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা সোচ্চার হতে লাগলো। সেই সময় দাঁড়িয়ে ব্রিটিশ আর কি তাদের কাছে কি ছিল, তাদের কাছে একটাই ছিল যে তাহলে কি করতে হবে, যারা ভারতীয় আর কি জাতীয়তাবাদী নেতৃত্ববর্গ আছে তাদের মন জয় করতে হবে। তাহলে মন জয় করার জন্য কি দেওয়া হলো, দেখো আগস্ট অফার, ভালো করে বোঝো। দেখো আগস্ট অফার কবে আসলো, 1940। ভারতবাসীকে কি দেওয়া হলো, আগস্ট অফার। দেখবে অনেক সময় কি হয়, ওই দিওয়ালির আগে বিভিন্ন যে ইলেকট্রনিক্স এর দোকানগুলো থাকে ওখানে বলা দিওয়ালি অফার, দিওয়ালি অফারে কি হচ্ছে, তুমি একটার সাথে আরেকটা ফ্রি, এরকম ব্যাপার। আগস্ট অফার দেওয়া হলো। ভারতবাসীর যত জাতীয়তাবাদী নেতারা ছিল তারা ব্রিটিশ বিরোধী একটা কার্যকলাপের দিকে তারা আর কি এগিয়ে যাচ্ছিল, তাহলে সেটাকে প্রশান্ত করার জন্য এই আগস্ট অফার দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ভারতবাসীকে প্রথম ডোমিনিয়ন স্ট্যাটাসের তকমা দেওয়া হলো, আশ্বাস দেওয়া হলো। ডোমিনিয়ন স্ট্যাটাস কি জিনিস দেখো, ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি আমরা জানিয়েছিলাম, ভারতবাসীর পক্ষ থেকে জানানো হয়েছিল 1928 সালে নেহেরু কমিশন বা নেহেরু রিপোর্টের নাম তোমরা জানো। নেহেরু রিপোর্ট আর কি পেশ করা হয়েছিল 1928 সালে। নেহেরু বলতে এখানে কিন্তু মতিলাল নেহেরু। 1928 সালে মতিলাল নেহেরু যে রিপোর্ট ছিল সেখানে প্রথম ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি আনা হয়েছিল। এবং এই যে দাবিটা ছিল, ডোমিনিয়ন স্ট্যাটাস কি জিনিস, ডোমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে আমাদের ভারতবর্ষ একটি আপাতভাবে স্বাধীন রাষ্ট্র হবে। আপাতভাবে স্বাধীন রাষ্ট্র মানে আমাদের ভারতবর্ষে কি হবে, একটা নির্বাচিত সরকার থাকবে, ঠিক আছে, এবং আপাতভাবে এটা স্বাধীন হবে। কিন্তু সেই নির্বাচিত সরকার তারা যখন কোনো পলিসি গ্রহণ করবে, সেই পলিসি গ্রহণ করতে গেলে তাদের ব্রিটিশ পার্লামেন্টের সাথে আলোচনা করতে হবে। অর্থাৎ আমাদের দেশে একটা নির্বাচিত সরকার হবে, সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু সেই সরকার কিছু কিছু বিষয় এমন থাকবে সেগুলোতে যখন সিদ্ধান্ত নিতে যাবে, বিশেষত ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স গুলো থাকে, বৈদেশিক যে বিষয়গুলো থাকে, সেগুলোতে যখন তারা সিদ্ধান্ত নিতে যাবে তাদেরকে কি করতে হবে, আগের থেকে ব্রিটিশ পার্লামেন্টের আর কি সাথে আলোচনা করে বা তাদের পরামর্শ মতো কাজ করতে হবে। তাহলে আপাতভাবে স্বাধীন মনে হলো প্রকৃত অর্থে স্বাধীন নয়। এই যে ব্যবস্থাপনা, এটাকে বলে ডোমিনিয়ন স্ট্যাটাস। কিন্তু আমি তোমাদের এর আগে বলেছিলাম বা তোমরা মাথায় রাখবে, 1939 এর পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের দেশে পূর্ণ স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল। মানে এই যে 1939 থেকে 1947 এই যে সময়টা, এটাকে বলা হয় ফেজ অফ ফুল ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ 39 থেকে 47 এই যে সময়টা ছিল এটাকে বলা হয় ফেজ অফ ফুল ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ এই সময় পূর্ণ স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল। তার কারণটা কি, তার কারণ এই সময় যত জাতীয়তাবাদী নেতারা তারা বুঝতে পেরেছিল যে যত তাড়াতাড়ি ব্রিটিশদের এখান থেকে তাড়ানো যায় তত মঙ্গল। কারণ যতদিন ব্রিটিশরা থাকবে ততদিন কি হবে, আমাদের এখানে জার্মানির আর কি আক্রমণের একটা আর কি পসিবিলিটিস থাকবে। তো এই যে পূর্ণ স্বাধীনতার লড়াই এই সময় থেকে শুরু হয়েছিল। তো 1939 পর থেকে ভারতবাসীরা কি চাইছে, পূর্ণ স্বাধীনতা। ভাই ব্রিটিশ তোমরা যাও, যেমন কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমরা দেখেছিলাম, ভারত ছাড়ো আন্দোলন। তো সেরকমই ভারতবাসীর যে জাতীয়তাবাদী যত আর কি নেতৃত্ববর্গ আছে তারা 1939 পর থেকে তারা পূর্ণ স্বাধীনতার দাবিতে সোচ্চার। কিন্তু সেই সময় দাঁড়িয়ে 1940 সালে যখন আমরা পূর্ণ আর কি স্বাধীনতার দাবি জানাচ্ছি, সেই সময় আমাদের দেওয়া হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস মানে আপাতভাবে স্বাধীনতা। ওই যেটা বললাম, বাইরের থেকে একটা মানে দেখে মনে হবে একটা নির্বাচিত সরকার রয়েছে এবং আপাতভাবে সেটা মনে হবে স্বাধীন, কিন্তু সেই সরকার যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবে তাদের কি করতে হবে, ব্রিটিশ পার্লামেন্টের পরামর্শ মতো বা তাদের উপদেশ বা অ্যাডভাইস অনুযায়ী তাদের কাজ করতে হবে বা ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। তার মানে এই স্বাধীনতার কি দাম, এইরকম ডোমিনিয়ন স্ট্যাটাস তো আমরা চাইছি না, আগে চেয়েছিলাম, যখন কন্ডিশন অন্যরকম ছিল তখন চেয়েছিলাম। তো স্বাভাবিকভাবে এই যে আগস্ট অফার সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, মানুষের আর কি সেই সময় জাতীয়তাবাদী যারা নেতৃত্ববর্গ ছিল তাদের মন জয়ের জন্য, এটা কিন্তু মুখ থুবড়ে পড়ে। মানুষ কিন্তু যত জাতীয়তাবাদী নেতারা এটাকে কি করে, রিজেক্ট করে। কিন্তু সেই সময়ও কি হয় না, কোনো আর কি বৃহত্তর আন্দোলনের মুখে কিন্তু সেই সময় যাওয়া হয় না। তার কারণ সেই সময় গান্ধীজি এবং তার যারা অনুগামীরা ছিল তারা মনে করতো, মানে এটা একটা অপরচুনিটি ছিল। এই যে 1940 সালে যখন
আগস্ট অফারের মাধ্যমে সরকার বুঝিয়ে দিল যে সরকার তারা পূর্ণ স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী নয়, তারা ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে আগ্রহী। সেই সময় ডোমিনিয়ন স্ট্যাটাস তো আমরা চাইছি না, আমরা চাইছি কি পূর্ণ স্বাধীনতা। তাহলে আগস্ট অফার কিন্তু আর কি সেই সময় দাঁড়িয়ে ব্রিটিশ গভর্নমেন্টের কি মনোবৃত্তি ছিল সেটা প্রকাশ করে। কিন্তু তারপরেও জাতীয়তাবাদী সেই সব নেতৃত্ববর্গ, বিশেষত গান্ধীজি এবং তার যারা অনুগামীরা ছিল, তারা কিন্তু কি করেনি, সেই সময় বৃহত্তর আন্দোলনের পথে তারা পরিচালিত করেনি বা পরিচালিত হননি। তার কারণ গান্ধীজিকে মানে সেই সময় সুভাষচন্দ্র বসু কিন্তু এই সময় যখন 1939 বা তার আগে তিনি যখন 38-এ প্রথম প্রেসিডেন্ট হলেন, তিনি কিন্তু তখনই বলেছিলেন, 1938-এ তিনি প্রথম আর কি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, হরিপুরা সেশন তোমরা জানো। তিনি প্রেসিডেন্ট হয়ে প্রথমেই তিনি দাবি করেছিলেন সেটা হচ্ছে কি, এই মুহূর্তে আমাদের কি করা উচিত, জাতীয়তাবাদী আন্দোলন অর্থাৎ ন্যাশনালিস্টিক মুভমেন্ট করা উচিত। সরকার, কারণ 1938 থেকেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় দামামা বেজে গেছে, মানে পরিস্থিতি বোঝা যাচ্ছে যে যুদ্ধ লাগবে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। 1939 থেকে যুদ্ধ শুরু হয়েছিল সরাসরি, তার যে ছায়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া, সেটা তো অলরেডি তোমার 1938 থেকে শুরু হয়ে গেছে। তো যখনই তিনি প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন 1938-এ, সুভাষচন্দ্র বসু, তিনি প্রথমেই দাবি করেছেন যে এইটা হচ্ছে প্রাইম সময়, এটা একটা মানে বেস্ট মুভমেন্ট, এখানেই আমাদের কি করতে হবে। সরকার এখন ভয়ভীত রয়েছে, সরকার ইন্টারন্যাশনালি প্রেসারে রয়েছে, তাহলে আভ্যন্তরীণ ভাবে আমরা যদি কি করতে পারি, একটা বৃহত্তর আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন এখন গড়ে তুলতে পারি, তাহলে সরকার কিন্তু কি হবে, আমাদের কাছে মাথা নত করবে এবং আমরা আমাদের দাবিতে কি করতে পারবো, সরকারকে আর কি সেই দাবিটা পূর্ণ করতে বাধ্য করতে পারবো। কিন্তু সেই সময় গান্ধীজি এবং তার যারা অনুগামীরা ছিলেন তারা কিন্তু এটাতে তারা একমত হননি। গান্ধীজির যেটা বিশ্বাস ছিলেন, দেখো গান্ধীজি বিশ্বাস করতেন যে এই সময় 1940 সালে যখন আগস্ট অফার দেওয়া হলো, তখনও চাইলে তিনি যদি বলতেন যে না আমরা এখন একটা জাতীয়তাবাদী আন্দোলন করবো, এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, আলটিমেটলি এটা শুরু হয়েছিল 1942 সালে। কিন্তু এই যে আগস্ট অফার, এইটার মাধ্যমে সরকার তার মনোবৃত্তি বুঝিয়ে দিচ্ছে, এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, এটা যদি তিনি 1940 সালে শুরু করতেন তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু সেই সময় গান্ধীজি সরাসরি কোনো আন্দোলনের পথে পরিচালিত হননি, তার কারণ তার সেই সময় চিন্তাধারা ছিল যে সরকারকে সময় দিতে হবে, সরকার নিশ্চয়ই আমাদের যে দাবিগুলো আছে সেগুলোকে ভেবে দেখবে। ঠিক আছে, মানে এই মুহূর্তে যেহেতু সরকার একটা মানে ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার একটা গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের কথা বলছে, সেই সময় দাঁড়িয়ে ইন্টারন্যাশনালি ব্রিটিশ গভর্নমেন্ট একটা প্রেশার সিচুয়েশনে রয়েছে, একটা আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানি তার যে আগ্রাসন নীতির দ্বারা সরকার কি হচ্ছে অনেকটাই ব্যাকফুটে রয়েছে। তাহলে এই সময় আমরা যদি আভ্যন্তরীণ ভাবে আর কি গোলযোগ শুরু করে, আভ্যন্তরীণ ভাবে এই জাতীয়তাবাদী আন্দোলন শুরু করি, তাহলে সরকারের উপর প্রেশার দেওয়া হবে এবং কারোর ইচ্ছার বিরুদ্ধে প্রেশার দিয়ে যদি সেটাকে নেওয়া হয়, সেটা কি হচ্ছে, তোমার হিংসায় সামিল হয়। অর্থাৎ তুমি কোনো কিছু দিতে চাইছো না, কিন্তু তোমার পরিস্থিতির চাপে ফেলে তোমাকে তোমার থেকে যদি সেটা ছিনিয়ে নেওয়া হয়, ভয় দেখিয়ে বা চাপ দিয়ে সেটা ছিনিয়ে নেওয়া হয়, সেটাও হিংসার পর্যায়ে আসে। তিনি এটাকে সমর্থন করেন। তিনি বলেন যে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, সরকার এই মুহূর্তে কি রয়েছে, একটা বলতে পারো একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বৃহত্তর ব্যাকফুট সিচুয়েশন রয়েছে, প্রেসারিক সিচুয়েশন রয়েছে। তাহলে এই সময় সরকারকে কি করা যাবে না, বেশি আর কি তার উপর চাপ দেওয়া যাবে না, আমরা আমার দাবিতে সোচ্চার থাকবো, কিন্তু এই মুহূর্তে কোনো আর কি ন্যাশনালিস্টিক মুভমেন্ট বা জাতীয়তাবাদী আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। এই যে তার সিদ্ধান্তটা ছিল, এটা কিন্তু একটা প্রকার বলতে পারো এটা কিছুটা আমরা পিছিয়ে গেছিলাম। ডেফিনেটলি তিনি সরকারের ওপর বিশ্বাস করেছিলেন গান্ধীজি, যে না সরকার আমাদের দাবিতে নিশ্চয়ই আমল করবেন, এবং আলটিমেটলি আগস্ট অফারকে আমরা রিজেক্ট করে দিয়েছেন। তারপর সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে ক্রিপস মিশন। দেখো ক্রিপস মিশন আনা হলো 1942 সালে। ক্রিপস মিশনের উদ্দেশ্য কি ছিল? ক্রিপস মিশনের উদ্দেশ্য ছিল যে ভারতের যে স্বাধীনতার দাবি সেটাকে আর কি ভেবে দেখা, এবং তার সাথে সাথে যে আলাদা গণপরিষদ এবং সংবিধান তৈরির যে দাবি সেটাকে ভেবে দেখা এবং পরিস্থিতিকে পর্যালোচনা করে আর কি করা আর কি সিদ্ধান্ত নেওয়া, এটা ছিল ক্রিপস মিশনের উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে ক্রিপস মিশন যখন আসছে, তাহলে তার উপর কি আছে, অনেক জাতীয়তাবাদী নেতা যারা রয়েছে, জাতীয় কংগ্রেস এবং গান্ধীজি, তার অনেক কি রয়েছে আশা আকাঙ্ক্ষা ক্রিপস মিশনের উপর ডিপেন্ডেবল। তারা আশা করছে যে ক্রিপস মিশনের মাধ্যমে নিশ্চয়ই সরকার কি করবে, কোনো একটা মীমাংসা সূত্র বের করে দেবে, যার মাধ্যমে আমাদের যে দাবিটা রয়েছে আর কি আলাদা সংবিধান তৈরি এবং তার সাথে সাথে স্বাধীনতার প্রক্রিয়াটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাতে নিশ্চয়ই সরকার কি করবে, আমল দেবে। কিন্তু এই যে দাবিটা, এই যে আকাঙ্ক্ষাটা, এটা কিন্তু পূর্ণতা পেল না। তার কারণ আমি একটু মজা করেই বলি, অনেক সময় দেবে কি হয় আমাদের বাড়িতে, হয়তো তোমাদের বাড়িতে হয়, অনেক সময় ছোটবেলায় দেখতাম, একটু মজা করেই বলছি, ফানি ইভেন্ট, মানে ধরো বাড়িতে যদি অনেক গিফট থাকে, তোমার বাড়িতে তোমার কোনো অনুষ্ঠান হচ্ছে, প্রচুর গিফট হয়েছে, তাহলে কি হয়েছে, অনেক সময় আমরা কি করতাম ছোটবেলায় দেখতাম যে ওই তারপরে যখন কোনো ইনভিটেশন আসতো,
ওই যে গিফট গুলো পেয়েছি সেগুলো শুধু মলেরটা পাল্টে দিয়ে আর কি সেই বাড়িতে পাচার করে দিত, এরকম বিয়ে বাড়িতে দিয়ে দিত বা এরকম করতো, কম বেশি সব জায়গায় হয়। তো এটাই নিয়ম অ্যাকচুয়ালি, পুরোনো জিনিসকে কি করা হয় নতুন মোড়কে বিক্রি করা, ঠিক আছে। তো এই যে ক্রিপস মিশনটা ছিল বেসিক্যালি, এটাকে তুমি বলতে পারো এই যে আগস্ট অফার যেটা দেওয়া হচ্ছে, আগস্ট অফারের মাধ্যমে কি দেওয়া হয়েছিল, ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল। এই যে অফারটা ছিল আমরা সেই সময় দাঁড়িয়ে সেটাকে রিজেক্ট করেছি। সেই যে অফারটা ছিল সেই পুরনো অফার যেটাকে আমরা রিজেক্ট করছি সেটাকে নতুন মোড়কে আর কি নতুন করে আনা হলো ক্রিপস মিশনের দাম। ক্রিপস মিশন কি করলো, ক্রিপস মিশন বললো ঠিক আছে ভাই তোমাদের দাবি কি, সংবিধান তৈরি করা, তাই তো বললো হ্যাঁ, তাহলে সেই সংবিধানের আর কি তৈরি করার যে দাবি সেটাকে আমরা পূর্ণতা দিচ্ছি, তোমরা সংবিধান তৈরি করো, এর জন্য আলাদা গণপরিষদও তৈরি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে সংবিধানটা যে তৈরি হবে ভারতের জন্য, সেটা কার সুপারভিশনে হবে, কার আর কি নেতৃত্ব হবে, ব্রিটিশ পার্লামেন্ট। অর্থাৎ তোমরা সংবিধান তৈরি করো, তোমাদের তার জন্য গণপরিষদও তৈরি হবে, কিন্তু পুরো প্রক্রিয়াটা তৈরি হবে কার নির্দেশনায় বা কার সুপারভিশনে, অর্থাৎ কার আর কি পরিচালনায়, সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। একটা জিনিস বোঝো, আজকে আমরা স্বাধীন ভারতের একটা পরিকল্পনা করছি, স্বাধীন ভারতে একটা স্বাধীন কনস্টিটিউশন থাকবে, সংবিধান থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই সংবিধানটাই যদি ব্রিটিশদের আর কি পর্যবেক্ষণ হয়, ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটার গুরুত্ব কি থাকবে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো, সেই ডোমিনিয়ন স্ট্যাটাসের মতো বিষয় চলে আসলো। মানে ওরা আমাদের যে সংবিধান তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তাহলে ওই অনেকটাই ডোমিনিয়ন স্ট্যাটাসের গল্পটাই, মানে পুরোনো জিনিসকে নতুন মোড়কে ভাষার আর কি জড়তার মধ্যে নিয়ে এসে আর কি বোকা বানানো। এইবার ভারতীয়রা তো অনেক আর কি সেই সময় দাঁড়িয়ে বুদ্ধিমান হয়ে গেছে, তারা একাধিকবার প্রতারিত হয়েছে। তাহলে এই যে ক্রিপস মিশনের যে প্রপোজাল গুলো ছিল সেগুলো কিন্তু ভারতীয়রা নস্যাৎ করলো, বলো না ভাই এটা তো আমরা চাইনি, আমরা তো এরকম চাই না, আমরা পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট আর কি গণপরিষদ আর কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ভারতের জন্য একটা স্বাধীন আর কি তোমার এবং নিরপেক্ষ সংবিধান চাই। তাহলে এই ক্রিপস মিশন তার যে প্রপোজাল সেটাও কি হলো, ব্যর্থ হলো এবং সেটাকে রিজেক্ট করা হলো। তাহলে এই যে ক্রিপস মিশন ফেলিয়ার, ক্রিপস মিশনটার উপর তো অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, বিশেষত গান্ধীজি তিনি আশা করেছিলেন যে সরকার পক্ষ নিশ্চয়ই তাদের দাবি দেওয়ার দিকে কি করবে, আমল করবে, কিন্তু আলটিমেটলি করলো না। এই যে ফেলিয়ার অফ ক্রিপস মিশন, তারপর তো আর গান্ধীজির কাছে কিছু নেই, গান্ধীজি বলেন ভাই আর তো সবুর করা যাবে না, এইবার তাহলে কি করলেন তিনি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করলেন, ভারত ছাড়ো আন্দোলন শুরু করলেন। তোমরা ইতিহাসে পড়েছো যে ভারত ছাড়ো আন্দোলন আর কি এটা শুরু হয়েছিল কিসের পরিপ্রেক্ষিতে, আফটার দ্য ফেলিয়ার অফ ক্রিপস মিশন। অর্থাৎ ক্রিপস মিশন আর কি ফেলিয়ার হওয়ার পর কি হয়েছিল তোমার, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। তো বক্তব্যটা হচ্ছে যদি ভারত ছাড়ো আন্দোলন করতেই হলো, ওরকম জাতীয়তাবাদী আন্দোলন করতে হলো, সেটাই যদি 1940 সালে হতো তাহলে পরিস্থিতি হয়তো অনেকটা আলাদা হতো। দেখো 1940 সালের দিকে 1942 অব্দি জার্মানি খুব মানে মেজাজি ছিল, আগ্রাসী মনোভাবে ছিল। 1942-এর পর থেকে কি হয়, পরিস্থিতি পাল্টাতে থাকে। প্রথমে ইটালি তারা সারেন্ডার করে, তারপর জার্মানি একের পর এক 1942-এর পর থেকে যুদ্ধে তারা পরাজিত হয় এবং 1943 যেতে যেতে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়, তারা প্রায় শেষ। তাহলে 1942-এর শেষ পর্যায়ে বা ওই সময় দাঁড়িয়ে অলরেডি তখন ব্রিটিশরা তারা কি করেছে, তাদের যে জায়গাটা ছিল তারা অনেকটাই ফিরে পেয়ে গেছে। মানে 1940, 39, 40, 41-এ যে অবস্থাটা ছিল যখন জার্মানি তারা একদম মানে বলতে পারো একদম সবচেয়ে আগ্রাসী মেজাজে ছিল, সেই সময়টা যদি একটা জাতীয়তাবাদী আন্দোলন তৈরি করে এবং সরকারের উপর প্রেশারাইজ করে আমরা যদি আমাদের দাবিটাকে আদায় করতে পারতাম, তাহলে নিশ্চয়ই অনেকটা ব্যাপারটা গ্রহণযোগ্য হতো। কিন্তু সেটা তখন করা হয়নি। গান্ধীজি সরকারের উপর আস্থা রেখেছিলেন, কিন্তু আলটিমেটলি তিনিও প্রতারিত হলেন। তিনি বুঝতে পারলেন যে না, এই সরকার কোনোভাবেই কি নয়, আমাদের দাবি পূরণে বা ইচ্ছা পূরণে তারা আগ্রহী নন। এবং তারপর তিনি কি করলেন, তিনি কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছেন। ঠিক আছে, ইতিহাসটা এইভাবে পড়বে, এগুলো কিন্তু তাহলে তোমার কাছে অনেকটা গ্রহণযোগ্য হবে। বোঝা গেল কি বললাম, বলো, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো ক্রিপস মিশন সম্পর্কে এখানে লেখা রয়েছে, ক্রিপস মিশন এসেছিল, ভাইসরয় কে ছিল, লর্ড লিলিথগো সেই সময় সেক্রেটারি অফ স্টেট, সেই সময় ছিল লিও আমরে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল, উইনস্টন চার্চিল, কনজারভেটিভ পার্টি, মাথায় রাখবে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আর কি ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল, উইনস্টন চার্চিল, কনজারভেটিভ পার্টি। এবং এই যে ক্রিপস মিশন, তাহলে এর যে প্রপোজালটা সেটা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব ছিল না, কোনো দলই এটাকে গ্রহণ করেনি, কারণ সব রাজনৈতিক দলই তাদের নিজের ফায়দার জায়গাটা দেখছে। সেখানে তো কোনো এইভাবে বলা হয়নি যে আলাদাভাবে সংবিধান তৈরি হবে। একটা সংবিধান, দেশের যা সর্বোচ্চ আইন, সেটাই যদি নিরপেক্ষ এবং সেটা যদি স্বাধীন না হয়, তাহলে সেই দেশটা স্বাধীনতা কি করে পাবে? স্বাভাবিকভাবে এটাকে গ্রহণ করার মতো অবস্থা আমাদের ছিল না, এটাকে রিজেক্ট করা হয় এবং তার ফলশ্রুতি আমরা দেখলাম 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হলো। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ক্রিপস মিশন ফেলিয়ার হলো। তারপর কি হলো, 1945 সালে, তোমরা জানো 1945 সালে 15ই আগস্ট কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হওয়ার পর কি হয়, তার পরবর্তী পর্যায়ে রাজনৈতিক পট পরিবর্তন হয়। অর্থাৎ 1946 সালে কি হয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী কে হয়, দ্যাট ইজ ক্লিমেন্ট এটলি। ভালো করে বোঝো, মানে এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল উইনস্টন চার্চিল, কিন্তু 1946 সালে ওখানে রাজনৈতিক পট পরিবর্তন হয় ব্রিটেনে, এবং প্রধানমন্ত্রী কে হয়, ক্লিমেন্ট এটলি। ঠিক আছে, ক্লিমেন্ট এটলি তিনি প্রধানমন্ত্রী হন। এই যে দেখো লেখা রয়েছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি, লেবার পার্টি, এটাও মাথা রাখবে। দেয় এবার লেবার পার্টি থেকে এটা ভাবার কোনো কারণ নেই যে খুব আর কি দয়া ছিলেন, মানে খুব নভেল টাইপের ছিলেন এরকম নয়, মহানুভব ছিলেন এরকম নয়। সেই সময় কি হয়, ব্রিটেনের উপর আন্তর্জাতিক প্রেশার তৈরি হয়। আন্তর্জাতিক প্রেশার মানে যেসব অ্যালায়েন্স পার্টির যেসব রাষ্ট্রগুলো ছিল, যেগুলো মিত্র শক্তির মধ্যে ছিল, যেমন ধরো ব্রিটেনের সাথে ছিল তোমার ইউএসএসআর ছিল, তারপর চায়না ছিল, ঠিক আছে। এলাইভ মানে কি মিত্র শক্তি? অ্যালায়েন্স মানেই তো মিত্র, ঠিক আছে। তাহলে সেই সময় আর কি মিত্র পক্ষে যারা ছিল, মিত্র শক্তি বা মিত্র পক্ষে যারা ছিল, ব্রিটেন ছিল, চায়না ছিল, ঠিক আছে, ইউএসএ ছিল, এরা কি করতে থাকে, এরা কিন্তু ব্রিটেনের উপর একটা প্রেশার তৈরি করতে থাকে। কিসের জন্য ভাই প্রেশার তৈরি করতে থাকে, যে ভারতের স্বাধীনতার বিষয়টা যাতে আর কি খুব ত্বরান্বিত করা হয়। তাহলে সেই আন্তর্জাতিক প্রেশারের কাছে কি হয়, মাথা নত করে, ঠিক আছে। মাথা নত করে কি করা হয়, তোমার ক্লিমেন্ট এটলি তিনি বললেন ঠিক আছে, তিনি কি পাঠালেন, ক্যাবিনেট মিশন পাঠালেন। তাহলে ক্যাবিনেট মিশন কবে এসেছিল, 1942 সালে, এই 46 সালে, সরি 1946 সালে ক্যাবিনেট মিশন এসেছিল। এই ক্যাবিনেট মিশনের আর কি কারা কারা মেম্বার ছিল দেখো লেখা রয়েছে, প্যাট্রিক লরেন্স সেক্রেটারি অফ স্টেট, স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন, এবং এভি আলেকজান্ডার, তিনজন ছিলেন, ঠিক আছে। এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল ক্লেমেন্ট এটলি। তাহলে এই ক্যাবিনেট মিশন তারা কিন্তু আসলো, এবং এই ক্যাবিনেট মিশন এসে আগের যে ভুলটা করেছিল সেটা আর করলো না। তারা এবার কি করলো, তারা সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবির আর কি যে দাবি ছিল সেটাকে তারা কি করলো, সম্মতি দিল, ঠিক আছে। তাহলে এই যে ক্যাবিনেট মিশন 1946 সালে আসলো মার্চ মাসে, তারা এসে কি করলো, তারা এসে ভারতের সংবিধান তৈরির যে দাবি এবং তার জন্য গণপরিষদ, পৃথক গণপরিষদ আর কি তৈরির যে দাবি, সেটাকে তারা কি করলো, মান্যতা দিল। এবং এইভাবেই কি হলো, ভারতের গণপরিষদ তৈরি হলো। তাহলে এই যে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, এর যে ব্লুপ্রিন্ট বা এর যে পুরো বলতে পারো পুরো স্ট্রাকচার, এটা বানিয়েছিল কে, এটা বানিয়েছিল ক্যাবিনেট মিশন। বোঝা গেল? ক্লিয়ার? বলো, জানাবে। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, তাহলে গণপরিষদ তৈরি হলো, মানে এই যে দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো। হ্যাঁ স্যার বলছি ক্রিপস মিশন আর ক্যাবিনেট মিশনের মধ্যে ডিফারেন্সটা এটাই যে ওখানে ক্রিপস মিশনের ডমিনিয়ন স্টেটাসের কথাটা বলা হয়েছিল, আর ক্যাবিনেট মিশনটা হচ্ছে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্সটা আমাদেরকেই দিয়ে দিয়েছিল, মানে যখন হচ্ছে সংবিধানটা তৈরির ব্যাপার নিয়ে পুরোটাই আমাদেরকে দেওয়া হয়েছিল, তাই তো? একদম, মানে যে স্বাধীনতার জায়গাটা ছিল সেটা দেওয়া হয়েছিল, ঠিক আছে, ক্লিয়ার। স্বাধীনতার জায়গা মানে ইন্ডিপেন্ডেন্সিটা, মানে নিয়ন্ত্রণটা আমাদের হাতেই দেওয়া হয়েছে, কারণ সংবিধান আমরা তৈরি করবো, আমাদের ইচ্ছা সাপেক্ষে করবো, এরকম ব্যাপার, ঠিক আছে। ঠিক আছে। চলো, তো এইবার দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো এবং তার সিট সংখ্যা কত ছিল, 389। দেখো টোটাল স্ট্রেংথ ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 389। এটা কে ঠিক করে দিচ্ছে পুরো, এটা তৈরি করে দিচ্ছে ক্যাবিনেট মিশন তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। এইবার এটা পড়ার আগে দেখো টোটাল সিট তো বোঝা গেল 389, এটা পড়ার আগে একটু এই জায়গাটা দেখে নাও। সেই সময় 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালে যে ভারত শাসন আইন ছিল, সেই অনুযায়ী পুরো ভারতকে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী পুরো ভারতবর্ষকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সেস, প্রিন্সলি স্টেট মানে দেশীয় রাজ্য, এবং চিফ কমিশনার। ভালো করে বোঝো, 1935 সালে যে ভারত শাসন আইন ছিল সেই অনুসারে পুরো ব্রিটিশ ভারতকে 3টি ভাগে ভাগ করা ছিল, ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সেস। ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সেস এর মধ্যে কটা প্রভিন্সেস ছিল, 11টা, ঠিক আছে। ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সেস এর মধ্যে 11টা প্রভিন্স ছিল। 11টা প্রভিন্সের মধ্যে কয়েকটা আমি আলোচনা করে দিই, যেমন বেঙ্গল ছিল, বিহার ছিল, ওড়িশা ছিল, বম্বে ছিল, পাঞ্জাব ছিল, ঠিক আছে, আসাম ছিল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিনিয়ার
এজেন্সি ছিল, নর্থ ইয়ার ফন্টিনিয়ার আর কি, নর্থ ওয়েস্ট, সরি নর্থ ওয়েস্ট ফন্টিনিয়ার ছিল, মানে ওই দক্ষিণ পশ্চিম সীমান্ত যেটা, উত্তর পশ্চিম সীমান্ত যেটা, এরকম করে টোটাল 11টা প্রভিন্স ছিল। ঠিক আছে, এই 11টা প্রভিন্সের বৈশিষ্ট্য কি ছিল? এই প্রভিন্সগুলোতে প্রত্যেকটা প্রভিন্স, সেই সময় প্রভিন্স, এখন যেমন স্টেট বলা হয় তখন এগুলোকে প্রভিন্স বলা হয়। তো এই 11টা প্রভিন্সে কি থাকবে? আইনসভা থাকবে, আইনসভা। ঠিক আছে, এই 11টা প্রভিন্সে প্রত্যেকটাতে আইনসভা থাকবে এবং সেখানে আইনসভার মাধ্যমে কি হবে? নির্বাচন হবে। আর এই 11টা প্রভিন্সে কি হবে? আইনসভা থাকবে এবং আইনসভার মাধ্যমে নির্বাচন হবে এবং সেখানে একটি নির্বাচিত গভর্নমেন্ট থাকবে। সাধারণ মানুষ তারা সেখানকার প্রত্যেকটা 11টা প্রভিন্সের যারা সদস্য রয়েছে, মানে যারা মেম্বার বা সেখানকার যারা মানুষ, তারা সেখানকার আইনসভায় ইলেকশনে তারা অংশগ্রহণ করবে এবং সেখানে একটি নির্বাচিত সরকার তৈরি করবে। অর্থাৎ এই 11টা প্রভিন্স তারা কি ছিল? 11টা প্রভিন্সের নির্বাচিত সরকার ছিল এবং এই নির্বাচিত সরকারের যে প্রধান থাকতো তাকে সেই সময় বলা হতো প্রিমিয়ার। প্রিমিয়ার, যেমন ধরো এখন কি আছে? প্রত্যেকটা রাজ্য রয়েছে, রাজ্যের যে প্রধান তাকে আমরা কি বলি আর কি? চিফ মিনিস্টার বলি, নির্বাচিত প্রধান। বিধানসভার ভোট হয়, বিধানসভা নির্বাচনের আর কি যে দল জেতে তারা ক্ষমতায় আসে এবং তার যে প্রধান তাকে আমরা চিফ মিনিস্টার বলি। সেরকমই ব্রিটিশ ভারতে যে 11টা প্রভিন্স ছিল এবং এই 11টা প্রভিন্সের যে তোমার আর কি ছিল, সেখানে নির্বাচিত সরকার ছিল, আইনসভা ছিল এবং সেখানে নির্বাচিত সরকার যে ছিল তার যে প্রধান তাকে প্রিমিয়ার বলা হতো এবং গভর্নমেন্টের তরফ থেকে একজনকে অ্যাপয়েন্ট করা হতো, সে ছিল গভর্নর। যেমন এখন থাকে গভর্নর। দেখো এখন কি হচ্ছে কনসেপ্টটা? এখন প্রত্যেকটা রাজ্যে চিফ মিনিস্টার থাকে আর গভর্নরকে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে, সেই কনসেপ্ট। কিন্তু তখন শুধু স্টেটের জায়গায় কি বলা হতো? প্রভিন্স বলা হতো এবং নির্বাচিত যে প্রধান ছিল তাকে চিফ মিনিস্টারের জায়গায় প্রিমিয়ার বলা হতো। আর সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশ সরকারের থেকে একজন আর কি অ্যাপয়েন্টেড করা হতো সেই প্রভিন্সগুলোতে, যার নাম ছিল গভর্নর। তাহলে এটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স, 11টা প্রভিন্স। নেক্সট ছিল দেখো প্রিন্সি স্টেট, দেশীয় রাজ্য, এটাকে বলে দেশীয় রাজ্য। মানে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী পুরো আর কি দেশ এই 3টি ভাগে ভাগ ছিল। দেশীয় রাজ্য মানে দেশীয় রাজা যারা, তারা কি করতো? দেশীয় রাজা যারা ছিল তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর কি রাজস্ব তারা সরকারকে দিয়ে দিত এবং তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে তারা শাসন করতো। ঠিক আছে, তাহলে এই টাইপের যে আর কি প্রভিন্স গুলো ছিল এইগুলোকে বলা হতো দেশীয় রাজ্য। তাহলে তার সংখ্যাটা দেখো, কোথাও কোথাও 522 আসে, কোথাও কোথাও 562 আসে। ইউপিএসসি লেভেলের যে বইগুলো আছে সেখানে 552 দেওয়া হয়, আর স্টেট লেভেলের যে বইগুলো আছে 562 দেওয়া হয়। এবার ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি যে প্রিন্সি স্টেটের সংখ্যা সেটা 552 ছিল, 562 যে 10টা এক্সট্রা এটা ছিল ডিসপিউটেড। ডিসপিউটেড মানে এদের অঞ্চলগত কিছু সমস্যা ছিল। ঠিক আছে, মানে এই 10টা যে রাজ্যগুলো ছিল, প্রদেশগুলো ছিল, সেগুলো বেশিরভাগই আর কি পুরোপুরি দেশীয় রাজার নাম করে ব্রিটিশরা আর কি নিয়ন্ত্রণ করতো। তো এই জন্য কি করা হয়, ইউপিএসসি লেভেলের যে বইগুলো আছে সেখানে দেশীয় রাজ্যের যে সংখ্যাটা, দেশীয় রাজা বা তাদের দ্বারা পরিচালিত যে রাজ্যের সংখ্যা সেটা 552 বলা হয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বইগুলো আছে সেখানে অপশনে 562 দেওয়া হয়। আমি একবারই প্রশ্নটা পেয়েছিলাম পিএসসির একটা পরীক্ষায়, সেখানে অপশনে 562 দিয়েছিল, 552 ছিল না, 562 দিয়েছিল। আবার তুমি যখন এসএসসির পরীক্ষা দিতে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে কিন্তু অপশনে 552 থাকবে। মানে সেন্ট্রাল লেভেলের যে পরীক্ষাগুলো ইউপিএসসি লেভেলে বা সেন্ট্রাল লেভেলে এসএসসি লেভেলের পরীক্ষা, সেখানে অপশনে 552 দেয়। পিএসসি লেভেলে যে পরীক্ষা সেখানে 562 দেয়। স্বাভাবিকভাবে তোমার প্রশ্ন আসতেই পারে যে স্যার দুটোই যদি দেয়, ধরুন আমি পরীক্ষা দিতে গেলাম, দুটোই যদি দিয়ে দিল, তো প্রথমত তুমি কি টাইপের পরীক্ষা দিতে গেছো সেটার উপর ডিপেন্ড করে অ্যান্সার করতে পারো, যেটা আমি বললাম। এসএসসি লেভেলে পরীক্ষা দিলে 552 করতে পারো, আর স্টেট লেভেলে পরীক্ষা বসলে তুমি 562 করতে পারো। কিন্তু আবার বলছি, এই টাইপের উত্তরগুলোকে তুমি যদি আমার মতামত নাও তাহলে এটাকে সিম্পলি এটাকে স্কিপ করে যাবে, এই টাইপের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে না। তার কারণ দেখা গেল পিএসসি আগের বার অ্যান্সার 562 নিচে, এবার পিএসসি 552 নিল। তো এই টাইপের কোশ্চেন গুলো, ওগুলো ছাড়াও আরো অনেক প্রশ্ন থাকে। ঠিক আছে, যদি একটাই অপশনে দেয় যে প্রিন্সি স্টেটের সংখ্যা ছিল আইদার অপশনে 552 রয়েছে বা 562 রয়েছে, সেই অনুযায়ী তুমি উত্তর করতে পারো। কিন্তু যদি দুটোই দিয়ে দেয়, বাই চান্স, কোনোদিন দেয়নি আজ পর্যন্ত দুটো অপশন একসাথে, কিন্তু এখন তো কোনো কিছুরই গ্যারান্টি নেওয়া যায় না। দুটো অপশনে দিয়ে আমার সাজেশন হবে সিম্পলি স্কিপ দ্যাট। ওটা ছাড়াও অনেক প্রশ্ন থাকে, সেগুলোর দিকে ফোকাস করো। ঠিক আছে, যে প্রশ্নটা বেশি দুঃখ দেবে, যেটা বেশি ব্যথা দেবে, সেটার দিকে দেখারই দরকার, সোজা ইকুয়েশন। ঠিক আছে, যাই হোক, তো দেশীয় রাজ্য যেটা ছিল তার সংখ্যাটা 552 থেকে 562টা ছিল। ওকে, প্রিন্সি স্টেট। নেক্সট হচ্ছে দেখো, এরা ওই প্রিন্সি স্টেটের দেশীয় রাজ্য যারা ছিল, রাজারা নিজেদের মতো ট্যাক্সেশন দিয়ে দিত, নিজেদের মতো এরা রাজত্ব করত। নেক্সট দেখো চিফ কমিশনারেট।
চিফ কমিশনারেট মানে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেগুলোকে আমরা ইউনিয়ন টেরিটরিজ বলি, সোজা কথা, ইউনিয়ন টেরিটরিজ মানে কেন্দ্র শাসিত অঞ্চল। তাহলে চিফ কমিশনারেট বলতে কি বোঝায়? যেগুলো হচ্ছে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। দেখো ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স গুলো কি হয়েছে, প্রত্যেকটা প্রভিন্সে নির্বাচিত সরকার হচ্ছে, অনেকটা রাজ্যের মতো নির্বাচিত সরকার হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকারের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, তার নাম গভর্নর হবে। আর চিফ কমিশনারেট হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো, যেগুলো সরাসরি কেন্দ্রীয় সরকার অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত। তো এই চারটে প্রভিন্স কি কি ছিল দেখো, দিল্লি, আজমের, কুর্গ, ব্রিটিশ বালুচিস্তান এক্সেট্রা, মানে এই চারটে প্রদেশ ছিল, এইগুলো ছিল কি তোমার চিফ কমিশনারেট। ঠিক আছে? তো 1935 সালে ভারত শাসন অনুযায়ী পুরো দেশকে এই তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। এইবার কি করা হলো, এবার যখন এটা ক্লিয়ার হচ্ছে তো সবার, বলো। স্যার চিফ কমিশনারেট আরেকবার বলবেন? চিফ কমিশনারেট মানে হচ্ছে এই সময় এখনকার দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি মানে কি? কেন্দ্র শাসিত অঞ্চল, অর্থাৎ কেন্দ্রের দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশ সরকার সরাসরি এটাকে নিয়ন্ত্রণ করছে, তারা এখানে সরাসরি শাসন ব্যবস্থা কায়েম করেছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর এইগুলো হচ্ছে তোমার কি, এইগুলো হচ্ছে প্রভিন্স, যেমন এখনকার দিনে স্টেট গুলো থাকে, নির্বাচিত সরকার থাকবে এবং ব্রিটিশ সরকারের একজন প্রতিনিধি থাকবে, এই হচ্ছে কনসেপ্ট। তো এই যে গণপরিষদ গঠিত হয়েছিল তার সদস্য সংখ্যা কত হয়েছিল? 379, সরি 389। তো এই যে ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স ছিল 11টা প্রভিন্স, একটু আগে আমি কি বললাম, এই 11টা প্রভিন্স 11টা প্রদেশে কি ছিল? আইনসভা ছিল। 11টা প্রদেশে আইনসভা ছিল। সেই আইনসভার যারা সদস্যরা, ভালো করে বোঝো, 11টা প্রদেশের যারা আইনসভার সদস্য, প্রত্যেকটা আইনসভার সদস্য তারা কি করবে? একে অপরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, মানে অনেকটা রাজ্যসভার কনসেপ্ট। রাজ্যসভার মেম্বাররা কি করে যায়? রাজ্যসভার মেম্বাররা যায়, এক তো সরাসরি প্রেসিডেন্টের দ্বারা মনোনীত হয়ে যেতে পারে 12 জন, ভেরি গুড, রাজ্যসভায় 12 জনকে সর্বাধিক প্রেসিডেন্ট মনোনীত করতে পারে। আরেকটা কি? আরেকটা হচ্ছে এই যে এমএলএ যারা হয়, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ রাজ্য বিধানসভার যারা সদস্য, তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করে, তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করে কিছু সদস্যকে কোথায় পাঠায়? রাজ্যসভায় পাঠায়। অর্থাৎ ধরো এমএলএ যারা রয়েছে তারা নিজেদের মধ্যে 5টা সিট রয়েছে, রাজ্যসভায় যেতে পারে, তাহলে যা এমএলএ যারা রয়েছে তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করে 5 জনকে কোথায় পাঠালো? রাজ্যসভায় পাঠালো। তাহলে এই যে রাজ্যসভায় যে যাচ্ছে এই যে এমএলএদের দ্বারা যারা নির্বাচিত হয়ে, এটা কি ধরনের পদ্ধতি? এটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। তাহলে এই এমএলএ যারা, তাদেরকে আমরা নির্বাচিত করছি কি, এই আমাদের যে বিধানসভা ইলেকশন হয়, ভোট অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা নির্বাচন যখন হয়, তখন আমরা এই এমএলএদের সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করি। এই এমএলএরা আবার নিজেদের মধ্যে ভোটাভুটি করে কিছু সংখ্যক সদস্যকে কোথায় পাঠায়? রাজ্যসভায় পাঠায়। তাহলে রাজ্যসভার সদস্যরা আমরা কি বলতে পারি? তারা ইনডাইরেক্টলি ইলেক্টেড, অর্থাৎ তারা পরোক্ষভাবে নির্বাচিত, এটা বলতে পারি। এখানেও কিন্তু এই কনসেপ্টটা নেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে 11টা প্রভিন্স যেটা ছিল, এই 11টা প্রভিন্সের যারা মেম্বার, যারা সেখানকার মেম্বার, প্রত্যেকটা আইনসভার যারা মেম্বার আছে, তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করবে, ভোটাভুটি করে প্রত্যেকটা প্রদেশ থেকে কি করবে? আর কি সদস্য পাঠাবে। যেমন বেঙ্গল থেকে সিট সংখ্যা ছিল 19। এই 11টা প্রভিন্স থেকে টোটাল সদস্য সংখ্যা কত ছিল দেখো? 292, 11টা প্রভিন্স থেকে। এই যে 11টা প্রভিন্স ছিল, সেখান থেকে টোটাল সদস্য সংখ্যা ছিল 292। সেখান থেকে বেঙ্গল থেকে কত ছিল? 19। এরকম করে 11টা যে প্রদেশ ছিল, টোটাল 11টা প্রদেশ থেকে কতজন যাবে? 292। তাহলে এই যে 292 জন যারা 11টা প্রদেশ থেকে যাচ্ছে, এরা কিভাবে নির্বাচিত? ইনডাইরেক্টলি ইলেক্টেড। ইনডাইরেক্টলি ইলেক্টেড অর্থাৎ পরোক্ষভাবে ভোটের দ্বারা নির্বাচিত। বোঝা গেল এই প্রক্রিয়াটা? বলো। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো প্রিন্সলি স্টেট। দেশীয় রাজা যারা ছিল তাদেরকে এটা নিজেদেরকে নির্বাচন করার ক্ষমতা দেওয়া হলো। অর্থাৎ ধরো আমি দেশীয় রাজা, আমাকে ক্ষমতা দেওয়া হলো যে তুমি কাউকে নমিনেট করতে পারো। মানে ধরো আমি রাজা, আমি মনে করলাম আমি নিজেই কি করবো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদে যাবো, যেতে পারি। বা আমি ঠিক করলাম না আমি যাবো না, কিন্তু আমার মনোনীত কোনো ব্যক্তিকে আমি পাঠাবো, তাহলে সেটা করা যাবে। অর্থাৎ দেশীয় রাজা যাদের জনসংখ্যা, যেসব দেশীয় রাজ্যগুলো যাদের জনসংখ্যা 10 লাখের উপরে, ভালো করে বোঝো, দেশীয় রাজ্য তো অনেকগুলো ছিল, সব করা থেকে দেওয়া হয়নি। যেসব দেশীয় রাজ্যগুলো ছিল যেগুলো জনসংখ্যা 10 লাখের উপরে ছিল, সেইগুলোর থেকে কি করা হয়? সদস্য পাঠানো হয়। কারণ এটা মাথায় রাখবে যে গণপরিষদের যে সিট সংখ্যা করা হয়েছিল,
টোটাল, এইটা কিসের ভিত্তিতে করা হয়েছিল? জনসংখ্যার ভিত্তিতে। টোটাল জনসংখ্যা 10 লাখ পিছু একজন যাবে, ঠিক আছে, 1 মিলিয়ন টু 1, অর্থাৎ 10 লাখ জনসংখ্যা পিছু একজন মেম্বার কোথায় যাবে? গণপরিষদে যাবে। তো যেসব আর কি দেশীয় রাজ্যগুলো যেগুলো ছিল, যেসব দেশীয় রাজ্যগুলো জনসংখ্যা 10 লাখের ওপরে ছিল, সেগুলোর থেকে জনসংখ্যা মানে সেগুলোর থেকে আর কি মেম্বার গণপরিষদে পাঠানোর কথা বলা হয়েছিল। তো এরকম টোটাল প্রিন্সলি স্টেট থেকে টোটাল কতজনকে সরাসরি পাঠানোর কথা বলা হয়েছিল? 93। তাহলে এই পদ্ধতি থেকে বলা হয় নমিনেটেড, মানে আমি দেশীয় রাজা, আমি নিজেও নিজেকে নমিনেট করতে পারি যে ভাই আমি গণপরিষদে যাব, বা আমি কোনো ব্যক্তিকে কি করে দিলাম? গণপরিষদে মনোনীত করে দিলাম। তাহলে এই যে পদ্ধতি, এটাকে বলে নমিনেশন বা নমিনেটেড। তাহলে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য থেকে কতজন নমিনেটেড হতে পারতো? 93। নেক্সট হচ্ছে দেখো, তাহলে এরা হচ্ছে নমিনেটেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো চিফ ইলেকশন কমিশনার, যেটা বললাম 4টে আর কি প্রদেশ ছিল, এগুলো সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা নির্বাচিত, ব্রিটিশদের দ্বারা নির্বাচিত। কিন্তু এই 4টেতেও কিন্তু আইনসভা ছিল। এই যে 4টে যে চিফ কমিশনার পড়লে করে, দিল্লি, আজমের, কুর্গ এবং ব্রিটিশ বালুচিস্তান, এই 4টেতেও আইনসভা ছিল। তাহলে আইনসভার মাধ্যমে নির্বাচন হবে মানে ওই একই পদ্ধতিতে, মানে ইনডাইরেক্ট ইলেকশন হবে। মানে এখানকার যারা মেম্বার তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করে কিছু সংখ্যক লোককে কোথায় পাঠাবে? গণপরিষদে পাঠাবে। তাহলে দেখো গণপরিষদের টোটাল সিট সংখ্যা কত বলে দিয়েছিল? 389। তার মধ্যে ওই 11টা প্রভিন্স থেকে যাচ্ছে 292, প্রিন্সলি স্টেট থেকে যাচ্ছে 93, আর চিফ কমিশনার থেকে যাচ্ছে 4। তাহলে টোটাল যোগ করে দেখো 389 হবে। 292 প্লাস 93 প্লাস 4 করে 389 আসছে, 389 আসছে। এবং এই যে 289 যেটা ছিল, এটা ছিল ইনডাইরেক্ট ইলেকশন, এবং এই 4জন ছিল ইনডাইরেক্ট ইলেকশন, আর এটা হচ্ছে নমিনেটেড, ঠিক আছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে গণপরিষদের যারা মেম্বাররা ছিল তারা কিভাবে নির্বাচিত ছিল? তারা ইনডাইরেক্ট ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড। সরাসরি ভোট কিন্তু হয়নি। গণপরিষদের সদস্যদের নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভোট করিয়ে তাদের নির্বাচন, মানে গণপরিষদের সদস্য নির্বাচন, সেটা করানো সম্ভব হয়নি। তার কারণ সেই সময় পরিস্থিতি সেরকম ছিল না সরাসরি ভোট করানোর জন্য। এই জন্য এমন সিচুয়েশন তৈরি করা হয়েছিল যে আইনসভাগুলো যেগুলো রয়েছে সেখানকার যারা সদস্য তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করে কিছু সংখ্যক সদস্যকে কি করবে? তারা আইনসভায় পাঠাবে। অর্থাৎ গণপরিষদের সদস্যরা ছিল ইনডাইরেক্টলি ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড। ওকে, এরপর দেখো মাউন্টব্যাটেন প্ল্যান। মাউন্টব্যাটেন, তোমরা যারা লাস্ট ভাইসরয় ছিলেন, তিনি এসেছিলেন মেনলি কি করতে? ভারতকে বিভাজন করতে। এটা ইতিহাসের অংশ। সময় পেলে নিশ্চয়ই আমি এগুলোকে আরো ইলাবোরেট, যখন ইতিহাস পড়াবো মডার্ন পার্ট, সেটা আমি করাবো, তখন আলোচনা করব। তো মাউন্টব্যাটেন প্ল্যান, তোমরা জানো 3rd জুন প্ল্যান যেটা ঘোষণা করা হয়েছিল। মাউন্টব্যাটেন লাস্ট ভাইসরয় ছিলেন এবং তাকে আনাই হয়েছিল 34th ভাইসরয় অফ ইন্ডিয়া, 34তম ভাইসরয় ছিলেন। তো তাকে আনাই হয়েছিল কি করার জন্য? আর কি দুটো ভাগ করার জন্য, হিন্দু মানে দুটো পার্টিশন করে যাওয়া, অর্থাৎ যেটা ইন্ডিয়া এন্ড পাকিস্তান। তো তিনি সেটা করেছিলেন এবং তার এই প্ল্যানকে বলা হয় বালকান প্ল্যান। বালকান মানে হচ্ছে ভেঙে দেওয়া, ঠিক আছে, টুকরো টুকরো করে দাও। বালকান প্ল্যান, 3rd জুন প্ল্যানও বলা হয়। তো মাউন্টব্যাটেন কি বলেছিল? মাউন্টব্যাটেন দুটো দেশের আর কি কথা বলেছিল, ইন্ডিয়া এন্ড পাকিস্তান। মূলত দুটো জায়গা পার্টিশন হয়েছিল। একটা হচ্ছে বেঙ্গলকে ভাগ করে দেওয়া হচ্ছে, পূর্ব বাংলা যেটা বাংলাদেশ হয়ে গেছিল পরবর্তীকালে। আর একটা হচ্ছে পাঞ্জাব যেটা তোমার পশ্চিম পাঞ্জাবটা আমাদের আছে, আর পূর্ব আর কি পাঞ্জাবটা, সরি পূর্ব পশ্চিম পাঞ্জাবটা ওদের, আর পূর্ব পাঞ্জাবটা আমাদের, ঠিক আছে। তো পাঞ্জাব আর বাংলা এই দুটোকে পার্টিশন করা হয় এবং এর পুরো প্ল্যানিংটা তৈরি করেছিল মাউন্টব্যাটেন। ডেফিনেটলি মাউন্টব্যাটেন করেনি, কিন্তু মাউন্টব্যাটেনের সময় হয়েছিল, তিনি এটাতে সম্মতি দিয়েছিলেন। কিন্তু এই যে প্ল্যানিংটা, মানে মাউন্টব্যাটেনের যে প্রপোজালটা, যে হ্যাঁ দুটো ভাগ করা হচ্ছে, এটাকেই কি করা হয়? আইন রূপে কি করা হয়? পেশ করা হয় আইন রূপে। মানে মাউন্টব্যাটেন একটা প্রপোজাল দিল যে এইভাবে কি করা হবে, আর ভারতবর্ষকে ভাগ করা হবে। কিন্তু সেই প্রপোজালটাকে তো আইন রূপে পেশ করতে হবে কোথায়? ব্রিটিশ পার্লামেন্টে। তো এটাকে কি বলা হয়? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বলা হয়, ঠিক আছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। দেখো তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা আর কি ওই ভারত যে করার আইনটা, সেটা 4 জুলাই 1947 এটাকে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করা হয় এবং এটা সর্বসম্মতিক্রমে পাশ হয় 18 জুলাই 1947। ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দেয় যে ভারতের যে স্বাধীনতা আইন সেটা ব্রিটিশ পার্লামেন্টে কবে পেশ করা হয়েছিল? 4th of জুলাই। এবং সেটা আলটিমেটলি রয়্যাল অ্যাসেন্ট, অর্থাৎ রাজকীয় সম্মতি, অর্থাৎ রানী এটাতে সিগনেচার করে দেয় কবে? যে হ্যাঁ 18 জুলাই। এবং তার উপর ভিত্তি করে, এই আইনের উপর ভিত্তি করে কিন্তু কি হয়? ভারত পাকিস্তান দুটো আলাদা দেশ তৈরি হয়। পাকিস্তান তারা 14ই আগস্ট কি হয়? তারা স্বাধীনতা লাভ করে, এবং ইন্ডিয়া 1947 সালে 15ই আগস্ট, ঠিক আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সেটা কবে পেশ করা হলো, সেটা কবে পাস হলো, সেটা ইম্পর্টেন্ট। এই ছিল এর ব্যাকগ্রাউন্ড। এইবার আসছি আমরা গণপরিষদ,
ঠিক আছে? তো গণপরিষদ যেটা আগেই বললাম, গণপরিষদ তৈরি করা হয়েছিল কিসের ভিত্তিতে, কে এর পারমিশন দিয়েছিল, যেটা আগেই পড়ে নিলাম, ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন দেখো এনভিসেজড, এনভিসেজ মানে হচ্ছে অনুমতি দেওয়া। তো ক্যাবিনেট মিশন এনভিসেজড অনুমতি দিয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদ তৈরি, এবং গণপরিষদের যে সদস্যরা ছিল সেটাও আমরা আলোচনা করলাম। তাদের সদস্যরা ছিল ইনডাইরেক্টলি ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড। ঠিক আছে, এটা আমরা বললাম। এবং গণপরিষদের ফাংশনও আমি তোমাদের এর আগে বলে দিয়েছি যে গণপরিষদের সদস্য মানে ফাংশন দুটো ছিল, একটা ছিল এটা ভারতের প্রথম আইনসভা ছিল, আর দ্বিতীয়ত এর প্রধান কাজ ছিল ভারতের সংবিধান তৈরি করা। এবং এই যে তোমার পদ্ধতিটা কি ছিল, গণপরিষদের মেম্বারদের ইলেকশন পদ্ধতিটা ছিল, দেখো কি ছিল, এই যে প্রভিন্স থেকে, প্রভিন্স মানে তোমার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি যেটা বললাম, মানে ওই প্রদেশের যে আইনসভাগুলো ছিল সেগুলোর থেকে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের মাধ্যমে নির্বাচন করা হয়। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে রাজ্যসভা নির্বাচন হয়, যেটা আমি তোমাদের বললাম, যেখানে যতগুলো এমএলএ আছে তারা ধরো 5টা সিট রয়েছে, জাস্ট একটু হালকার উপর এক্সপ্লেন করছি। ধরো 5টা সিট রয়েছে এমএলএ এর, মানে রাজ্যসভায় যাবে, রাজ্যসভার কনসেপ্টটা ওই একই, রাজ্যসভায় 5টা সিট রয়েছে। তো 5জন কন্টেস্টেন্ট, 5জন ভোটে দাঁড়িয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি ভোট দিচ্ছ, ধরো এমএলএ ভোট দিচ্ছে, এমএলএরা মানে রাজ্যের যে আইনসভা রয়েছে বিধানসভা, সেখানে ভোট হচ্ছে কিসের, 5টা সিটের ভোট হচ্ছে, কারা রাজ্যসভায় যাবে। তাহলে এই যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা কি জিনিস, জাস্ট একবার বুঝে রাখো, যে যারা যে কটা সিট রয়েছে অর্থাৎ যে কজন কন্টেস্টেন্ট তাদের সবাইকে তুমি ভোট দিতে পারো। মানে এমনিতে আমরা যে ভোটটা দিই সেটাকে বলে ফার্স্ট পাস দ্য পোস্ট, ফার্স্ট পাস দ্য পোস্ট। এই যে আমরা যে ভোটটা দিই, তুমি ধরো লোকসভায় ইলেকশন সামনে রয়েছে, ভোট দিতে হবে, তুমি ভোট দিতে গিয়ে দেখবে কি হচ্ছে, এখানে এরকম মানে এরকম বাটনগুলো রয়েছে, 10 থেকে 11 জন সীমান রয়েছে, ভোটে দাঁড়িয়েছে কন্টেস্টেন্ট 10 থেকে 11 জন রয়েছে, তুমি মুখ দেখলে বা চিহ্ন দেখলে তাকে ভোট দিয়ে দিই। তাহলে এরকম তো না যে তোমাকে যে কটা অপশন দিয়েছে সব কটাকে তুমি ভোট দিতে পারো না, যখন তোমার কাছে একাধিক অপশন রয়েছে কিন্তু ইউ ক্যান কাস্ট অনলি ওয়ান ভোট, তুমি একটাই ভোট দিতে পারো। সেই যে সিস্টেমটা, এটাকে বলে ফার্স্ট পাস দ্য পোস্ট, ফার্স্ট পাস দ্য পোস্ট, এফপিপি। কিন্তু এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে ধরো যে কজন ভোটার রয়েছে তুমি সবাইকে ভোট দিতে পারো। মানে ধরো 5জন আর কি দাঁড়িয়েছে পদপ্রার্থী, তাদের দাঁড়িয়েছে, তুমি সবাইকে ভোট দিতে পারবে প্রায়োরিটি বেসিসে। ধরো তুমি এখানে এটা ধরো একে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিলে, একে ফার্স্ট দিলে, একে সেকেন্ড দিলে, একে থার্ড দিলে, এইভাবে একে ফোর্থ। ঠিক আছে, তো এই পদ্ধতিকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম। অর্থাৎ যখন তোমার কাছে যে কজন প্রতিনিধি রয়েছে বা পদপ্রার্থী রয়েছে তুমি সবাইকে ভোট দিতে হচ্ছে, সবাইকে দিতে হয়, কিন্তু প্রায়োরিটি বেসিসে, কাউকে তুমি প্রথম পদে দিলে, কাউকে দ্বিতীয় পদে। এই যে পদ্ধতিটা, এটাকে বলে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এবং এই পদ্ধতির মাধ্যমে সেই সময় যে প্রভিন্সগুলোতে, প্রদেশগুলোতে যে আইনসভা ছিল সেখানে ভোট হয়েছিল, এবং এইভাবে গণপরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছিল। এই একই পদ্ধতিতে কিন্তু এখনো তোমার ওই যে রাজ্যসভার যে নির্বাচন, যে আমাদের যে আইনসভা রয়েছে, রাজ্যের আইনসভা, সেখান থেকে হয়। ওকে, এটা মাথায় রাখবে। এবং যেটা অলরেডি বললাম যে প্রতি 10 লক্ষ পিছু একজন করে সদস্য সংখ্যা আর কি করা হয়, 1 to দেখো 1 to 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখ সদস্য সংখ্যা পিছু একজনকে নির্বাচিত করা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখো, যেটা আমি আগেই বললাম, যে এই যে টোটাল যে সিটগুলো ছিল তার মধ্যে 292টা ছিল কোথা থেকে, ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স, যেটা আমি আলোচনা করলাম। এই যে দেখো 292টা যে সিট ছিল, যে একটু আগে আলোচনা করলাম, যে প্রদেশগুলো থেকে কি করা হয়েছিল, 292টা সিট ছিল। এই যে দেখো 11টা প্রদেশ থেকে কি করা হয়েছিল, 292টা সিট ছিল। ঠিক আছে, প্রদেশগুলো থেকে কি ছিল, 292টা সিট ছিল। কিন্তু এইটাও কি করা হয়েছিল, এটাও তোমার করা হয়েছিল কিসের, ধর্মের ভিত্তিতে। দেখো এই যে 292টার মধ্যে কি করা হয়েছিল, হিন্দুদের জন্য ছিল 210। এই প্রদেশগুলোতে যে 292টা সিট ছিল তার মধ্যে হিন্দুদের জন্য ছিল 210, মুসলিম লীগের জন্য ছিল 78, আর শিখদের জন্য ছিল 4টে। মানে এই 292টা যে সিট ছিল সেটাকেও আর কি করা হয়েছিল, ধর্মের ভিত্তিতে করা হয়েছিল। হিন্দু মানে জাতীয় কংগ্রেসকে আর কি এরা হিন্দু সংগঠন মনে করতো, যদিও জাতীয় কংগ্রেসে অনেক মুসলিম এরকম আর কি সদস্য ছিল, তা সত্ত্বেও হিন্দুদের জন্য জাতীয় কংগ্রেসের জন্য বরাদ্দ ছিল 210টা সিট, মুসলিম লীগের জন্য ছিল 78টা সিট, আর শিখ সম্প্রদায়ের জন্য ছিল 4টে সিট। তার মানে এই যে বিভাজনটা মানে ধর্মীয় ভিত্তিতে করা হয়েছিল।
তাহলে আইএনসি বা হিন্দুদের জন্য 210টা সিট আর কি ছিল, তার মধ্যে ভোট হয় 210-এর মধ্যে কংগ্রেস জেতে 208টা সিট। অর্থাৎ এই যে কংগ্রেসের জন্য যে 210টা সিট আর কি বরাদ্দ ছিল তার মধ্যে ভোট হয় এবং তার মধ্যে 208টা সিট কংগ্রেস জেতে, বাকি দুটো নির্দল প্রার্থী জেতে, নিউট্রাল। মুসলিম লীগের জন্য যে বরাদ্দ ছিল 78টা সিট, সেখান থেকে মুসলিম লীগ জেতে 73টা। দেখো লেখা রয়েছে, অর্থাৎ বরাদ্দ সিট কত ছিল এবং সেখান থেকে কত জিতেছিল, যে দেখো লেখা রয়েছে এখানে। এই দেখো কংগ্রেস জোন, তাহলে কংগ্রেস জোন 208টা সিট, কটার মধ্যে 210। কংগ্রেসের জন্য কত বরাদ্দ ছিল হিন্দু এবং কংগ্রেসের জন্য 210টা, তারপর সেখান থেকে তারা 10টা সিটে 208টা সিট জিতেছিল। মুসলিম লীগের জন্য বরাদ্দ ছিল কত, 78 সিটস, সেখান থেকে তারা জেতে কটা, 73টা সিট। তাহলে এইভাবে নির্বাচন প্রক্রিয়া হয়, পরোক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পাদিত হয় যে সেই সময় প্রভিন্সে, প্রদেশগুলোতে যে আইনসভা ছিল সেখানে। এবং বাকি যে পদগুলো ছিল সেগুলোতে যারা নিউট্রাল বা যারা তোমার নিরপেক্ষ ছিল তারা নির্বাচিত হয়েছিল। ঠিক আছে, কিন্তু মুসলিম লীগের যে 73 জন নির্বাচিত হয়েছিল তারা কেউ আর কি পরবর্তীকালে জাতীয় কংগ্রেসে গণপরিষদে যোগদান করেনি। তার কারণ তাদের দাবি কি ছিল, মুসলিম লীগের দেখো লেটারে আছে, লেটার রিফিউজ টু কোঅপারেট, তারা জাতীয় কংগ্রেসের সাথে এবং গণপরিষদে যোগদান করেনি। তাদের দাবি ছিল আমাদের জন্য কি করতে হবে, আলাদা কি হবে, গণপরিষদ তৈরি হবে। মানে যেহেতু তারা মুসলিম লীগের দাবি ছিল আলাদা দেশ, তাহলে আলাদা দেশের আলাদা হবে, আলাদা দেশের আলাদা তোমার গণপরিষদ থাকবে। তাহলে সেইভাবে তারা কি হয়, তারা ভারতীয় যে গণপরিষদ সেটাতে তারা যোগদান করেনি এবং তারা তাদের আলাদা রাষ্ট্রের দাবিতে এবং আলাদা রাষ্ট্রে আলাদা গণপরিষদের দাবিতে তারা সোচ্চার হয়। এবং যে গণপরিষদের আমার টোটাল যে সদস্য সংখ্যা বললাম 389 ইনিশিয়ালি ছিল, দেশ ভাগ হওয়ার পর কিন্তু সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 299। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয়। তাহলে গণপরিষদের টোটাল সদস্য সংখ্যা ছিল 389, যেটা দেশ ভাগের পর গিয়ে দাঁড়ায় 299। এই গণপরিষদের যে সেশন ছিল, মানে গণপরিষদে কি ছিল, অনেকগুলো সেশন হতো। সেশন মানে বলে রাখি, ধরো যে ফার্স্ট সেশনটা পড়েছিল 9 ডিসেম্বর। গণপরিষদের যে মানে এখানে একটু জাস্ট এই জিনিসটা বলে রাখি, মানে সেশন বলতে কি বোঝায়, ধরো প্রথম যে অধিবেশনটা বসছে, গণপরিষদের যে প্রথম অধিবেশন বসলো সেটা 9 ডিসেম্বর এবং এটা কন্টিনিউ হয়েছিল তোমার আপ টু 22 ডিসেম্বর। অর্থাৎ এই যে 9 ডিসেম্বর টু 22 ডিসেম্বর এইটা পুরোটা একটা সেশন এবং এর মধ্যে অনেকগুলো সিটিং ছিল, এরকম না যে রোজ বসতো। দেখো 9 ডিসেম্বর বসেছিল, 9 ডিসেম্বর অধিবেশন বসেছিল, তারপর 11 ডিসেম্বর বসেছিল, তারপর 13 ডিসেম্বর, তারপর 14 ডিসেম্বর, তারপর 17 ডিসেম্বর, এরকম করে। অর্থাৎ একটা সেশন অনেকদিন, মানে একটা সেশন বলতে 9 ডিসেম্বর থেকে 22 ফার্স্ট সেশন ছিল। ফার্স্ট সেশন বলতে আমরা বোঝাই 9 ডিসেম্বর টু 22 ডিসেম্বর। তার মধ্যে টোটাল 5টা, তার মধ্যে টোটাল 6টা দিন অধিবেশন বসেছিল। ঠিক আছে, এরকম না যে 9 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর রোজ অধিবেশন বসতো, এরকম না। সিলেক্টিভ ডেতে বসতো, যেটা আগের থেকে ঘোষণা থাকতো যে এই দিন তোমার কিভাবে তোমার অধিবেশন বসবে, সেরকমই। তো এই যে আমাদের যে অধিবেশনটা আমরা পড়ি টোটাল, যদি এই যে 9 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর যেটা বললাম, এটাকে আমরা একটা সেশন ধরে নেব, একটা সেশন। তাহলে এরকম টোটাল কটা সেশন হয়েছিল, 11টা সেশন। এবং সেখানে টোটাল ওয়ার্কিং ডেজ, যেমন আমি বললাম 9 ডিসেম্বর টু 22 ডিসেম্বর এটা ফার্স্ট সেশন ছিল, সেখানে প্রথম অধিবেশন বসেছিল 9 ডিসেম্বর, তারপর 11, তারপর 13, তারপর 14, তারপর 17, এরকম করে টোটাল কতগুলো এরকম আর কি দিন আর কি যেটাকে বলে দৈনিক অধিবেশন বসেছিল 165। অর্থাৎ 11টা সেশনের মধ্যে কি হয়েছিল, 165 দিন টোটাল 11টা সেশন ছিল। এবং টোটাল ওয়ার্কিং ডেজ যদি দেখো তাহলে 165 দিন টোটাল কাজ হয়েছিল। ঠিক আছে, তো এই যে 165 দিন আর কি ওয়ার্কিং ডেজ ছিল, তার মধ্যে প্রথম যে অধিবেশনটা বসেছিল সেটা ছিল 9 ডিসেম্বর। ঠিক আছে, এই যে লেখা 9 ডিসেম্বর, এটা 23 ডিসেম্বর হবে। 9 ডিসেম্বর প্রথম অধিবেশন বসেছিল। তো 9 ডিসেম্বর যে প্রথম অধিবেশন বসলো এটা আমাদের পড়তে হয়। দেখো ফার্স্ট মিটিং এই যে লেখা রয়েছে, তাহলে প্রথম যে আর কি মিটিংটা হলো সেটা কবে হলো, 9 ডিসেম্বর 1946 গণপরিষদের প্রথম অধিবেশন হলো। ঠিক আছে, এটা হয়েছিল কতজন মেম্বার এতে অ্যাটেন্ড করেছিল গণপরিষদের, এই মেম্বারে দিল্লির কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা রয়েছে, দিল্লিতে যে কনস্টিটিউশন হল রয়েছে সেখানে বসেছিল এবং সেখানে টোটাল 211 জন মেম্বার এটাতে যোগদান করে। অর্থাৎ টোটাল কতজন সদস্য ছিল, 299। পার্টিশনের পর, তখনও পার্টিশন যদিও হয়নি, পার্টিশন তখনও হয়নি, মানে পার্টিশন হওয়ার পর প্রথমে তো 389 ছিল, পার্টিশন হওয়ার পর 299 হয়ে গেছিল, কিন্তু পার্টিশন হয়নি তখন তো 389 ছিল। তার মধ্যে মুসলিম লীগের সদস্যরা যোগদান করেনি, প্রিন্সলি স্টেটে যারা ছিল তারা কেউ যায়নি। ঠিক আছে, জাতীয় মানে দেশীয় রাজাদের থেকে যে 93টা সিট নমিনেশন ছিল, যে দেশীয় রাজারা চাইলে তারা তাদের প্রতিনিধি পাঠাতে পারে, কেউ যায়নি। তাহলে যে কটা সিট ছিল 93টা সিট সেটা মাইনাস হয়েছে এবং মুসলিম লীগ প্রাথমিকভাবে তারা কিছু সদস্য গেল, পরবর্তীকালে তারাও যাওয়া বন্ধ করে দিয়েছিল।
তো যাই হোক, প্রথম যে অধিবেশনটা বসেছিল সেখানে মাত্র 211 জন সদস্য উপস্থিত ছিলেন এবং তার মধ্যে কি হলো, এবার স্বাভাবিকভাবে প্রথম দিন যখন কোনো অধিবেশন বসে কাউকে তো সেই অধিবেশনের একটা সভাপতি করতে হবে, সেই যে অধিবেশনটা চলছে সেটাকে পরিচালনার জন্য। তাহলে প্রথম দিন যে অধিবেশনটা বসেছিল সেটাকে পরিচালনা করার জন্য একজন টেম্পোরারি বেসিসে অর্থাৎ অস্থায়ী একজনকে প্রেসিডেন্ট বা সভাপতি করা হয়, তার নাম ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, তাহলে প্রথম যে অধিবেশন বসেছিল 9 ডিসেম্বর, সেখানে কাকে বসানো হয়েছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে বসানো হয়েছিল। তিনি আর কি প্রথম জাতীয় কংগ্রেসে অস্থায়ী সভাপতি ছিলেন এবং তার নাম আর কি সাজেস্ট করেছিল কে? জে.বি. কৃপালানি। তার নাম সাজেস্ট করেছিল জে.বি. কৃপালানি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট দাও কি বলছে, on 11th of December 1946 Dr. Rajendra Prasad was elected as the permanent president of assembly. 9 ডিসেম্বর কি হলো তোমার? 9 ডিসেম্বর তো এটা হলো। তারপরের যে অধিবেশনটা ছিল 11 ডিসেম্বর 1946, সেই দিন কি হলো, একজন স্থায়ী কি করা হলো? চেয়ারম্যানকে নিয়োগ করা হলো। সেই স্থায়ী চেয়ারম্যানের নাম কি ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করে প্রথম স্থায়ী চেয়ারম্যানের নাম কি ছিল, অবশ্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ করবে এবং ডক্টর সচ্চিদানন্দ সিনহা যে ছিল সে ছিল কি? অস্থায়ী চেয়ারম্যান। ওকে, এরপরে দেখো কি হচ্ছে 13 তারিখ, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 9, 11 আর 13 এই তিনটে অধিবেশন তোমাদের পড়তে হয়। তাহলে 9 তারিখে প্রথম অধিবেশন বসলো যেখানে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ করা হলো। তারপরে 11 ডিসেম্বর যেখানে স্থায়ী চেয়ারম্যান করা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। তারপর 13 ডিসেম্বর যে সেশনটা বসলো সেখানে কি করা হলো? জওহরলাল নেহেরু, অর্থাৎ সেই সময় অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল তার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা খসড়া তৈরি করলেন। কিসের? অবজেক্টিভ রেজলিউশন। অর্থাৎ এই যে গণপরিষদ যে তৈরি হয়েছে তার উদ্দেশ্যটা কি, গণপরিষদ কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, লক্ষ্যমাত্রা কি, সেটার উপর তিনি একটা বিবরণ লিখলেন, একটা খসড়া লিখলেন এবং এটাকেই বলা হয় অবজেক্টিভ রেজলিউশন। ঠিক আছে, এটাকে কি করা হলো? পেশ করা হলো। কবে? 13 ডিসেম্বর। ঠিক আছে, গণপরিষদের লক্ষ্য এবং তার কার্যকারিতা সেটার উপর জওহরলাল নেহরু একটা খসড়া লিখে 13 ডিসেম্বর 1946 সালে তিনি এটাকে পেশ করলেন। কোথায়? গণপরিষদে। এবং সেটাই কিন্তু এই যে অবজেক্টিভ রেজলিউশন আর কি যেটা ছিল নেহরুজি, সেটাই কিন্তু পরবর্তীকালে সর্বসম্মতিক্রমে পাশ হলো কবে? জাতীয় কংগ্রেস গণপরিষদে, সেটা হচ্ছে 22 জানুয়ারি। ভালো করে বোঝো, এই যে অবজেক্টিভ রেজলিউশন অর্থাৎ যে প্রস্তাবনা, ঠিক আছে, যে সংবিধান তৈরির যে প্রস্তাবনা, মানে গণপরিষদ তার লক্ষ্যমাত্রা কি তার উপর একটা খসড়া যে তিনি তৈরি করলেন, এটাকে তিনি পেশ করলেন কবে? 13 ডিসেম্বর 1946 সালে। এবং সেটা সর্বসম্মতিক্রমে পাশ হলো কবে? গণপরিষদের সর্বসম্মতিক্রমে পাশ হলো 22 জানুয়ারি 1947 সালে। এবং এই যে পাশ হলো এটাই পরবর্তীকালে কিন্তু কি হয়? ভারতের জাতীয় মানে ভারতের সংবিধানের প্রস্তাবনায় পরিণত হয়। অর্থাৎ আমরা পড়েছি প্রিএমবেলের কথা। আগের স্লাইড মানে একটুখানি উপরের দিকটা একটু বোঝান, মাঝখানে একটু বেরিয়ে গেছিলাম, মানে ভুল করে বেরিয়ে গেছিলাম নেটওয়ার্ক কানেকশনের জন্য আর কি। কোন জায়গাটা বলো? আরেকটু উপরে। কোন জায়গাটা? ওই যে যেখানে ট্যালি গুলো করা ছিল, মানে এতজন স্টেট, এতজন আর কি, এই পোর্শনটা এটা মিস গেছে, এটা আগে আমার ফ্লোটা কন্টিনিউ হোক, তারপর ওই জায়গাটা দেখছি। তো যেটা বলছিলাম, দেখো যে আমাদের যে প্রিএমবেলটা রয়েছে, প্রস্তাবনার যে বিষয়বস্তু, তাহলে সেটা কে লিখেছেন? জওহরলাল নেহেরু লিখেছেন। এবং সেইটা আর কি প্রস্তাবনা আকারে, মানে সেটা প্রপোজাল বা খসড়া আকারে পেশ করা হয়েছিল 13 ডিসেম্বর এবং সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয় 22 জানুয়ারি 1947 সালে। এই অবজেক্টিভ রেজলিউশনটাই এখন ভারতের সংবিধানের প্রিএমবেল বা প্রস্তাবনা। ঠিক আছে, তো এই যে ভারতীয় সংবিধান সেটা তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন, এটা মুখস্থ রাখতে হবে। এবং প্রায় 64 লাখ খরচা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। ঠিক আছে, 64 লাখ এক্সপেন্ডিচার হয়েছিল, মাথায় রাখতে হবে। এই যে গণপরিষদ, এই গণপরিষদ কি হয়? পরবর্তীকালে তারা অনেকগুলো আর কি জিনিস তারা অ্যাডপ্ট করেছিল। যেমন গণপরিষদ তারা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, জাতীয় যে পতাকা রয়েছে, সেটাকে কবে গ্রহণ করেছিল? 22 জুলাই 1947। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা যেটা রয়েছে সেটাকে অ্যাডপ্ট করেছিল 22 জুলাই 1947 সালে। ঠিক আছে, অ্যাডপ্ট করা মানে স্বীকৃতি দেওয়া যে এইবার থেকে এটাই আমাদের কি জাতীয় পতাকা। ঠিক আছে, গণপরিষদ আমাদের যে জাতীয় স্রোত অ্যান্থেম যেটাকে বলে ন্যাশনাল অ্যান্থেম এবং জাতীয় সং ন্যাশনাল সং যেটা রয়েছে, এই দুটোকে অ্যাডপ্ট করেছিল একই দিনে। দেখো 24 জানুয়ারি 1950। অর্থাৎ আমাদের যে জাতীয় স্রোত ন্যাশনাল অ্যান্থেম এবং জাতীয় সং, জাতীয় আর কি সঙ্গীত যেটা তোমার বন্দে মাতরম, সেই দুটোকেই আর কি অ্যাডপ্ট করেছিল, গ্রহণ করেছিল কবে? 24 জানুয়ারি 1950। এবং আমাদের যে এমব্লেম অশোক চক্র যেটা রয়েছে, অশোক স্তম্ভ
অশোক স্তম্ভ ন্যাশনাল এমব্লেম, এটাকে আর কি গণপরিষদ অফিসিয়ালি তারা অ্যাডপ্ট করেছিল কবে? 26 জানুয়ারি 1957। ঠিক আছে, 26 জানুয়ারি 1950। তাহলে এই যে কবে কোনটা গণপরিষদ কবে কোন বিষয়টিকে তারা অ্যাডপ্ট করলো, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, গণপরিষদ কবে ফ্ল্যাগ অ্যাডপ্ট করলো এটা খুব দেয় 22 জানুয়ারি। এই যে আমাদের যে 22 জুলাই আমাদের যে এখন ফ্ল্যাগটা দেখি, আলটিমেটলি গণপরিষদ এটাকে কবে গ্রহণ করেছিল এটা পড়তে হবে। এই গণপরিষদ তারা তাদের সিম্বল ব্যবহার করতো কি? এলিফ্যান্ট। এটা অনেকবার পরীক্ষা দিয়েছে। অর্থাৎ গণপরিষদ তারা তাদের আর কি সিম্বল অর্থাৎ প্রতীক ব্যবহার করতো। তারা যখন সিল দিত, কোনো কিছুতে সিল মারতো, সেখানে তারা সিল ব্যবহার করতো অ্যাজ এ এলিফ্যান্ট। এলিফ্যান্ট ইজ এ সিম্বল অফ, বলতে পারো ভালগার, মানে মানে হিউজ বলতে পারো, বা বলতে পারো বাল্কনেস, যেটাকে বলে বাল্কনেস মানে বৃহৎ আকার। ঠিক আছে, তাহলে ভারতের সংবিধান কি? ভারতের সংবিধান ভারতের পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকারে লিখিত সংবিধান, পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কাদের? ভারতের। তাহলে এই এলিফ্যান্টটা যেমন শক্তির প্রতীক, তার সাথে একটা বৃহৎ আয়তন তার রয়েছে। তাহলে সেই জন্য আর কি গণপরিষদের সদস্যরা আর কি করতো, তাদের সিম্বল হিসেবে ব্যবহার করতো কি? এলিফ্যান্ট। ঠিক আছে, এই যে গণপরিষদ ছিল তার তো আমরা প্রেসিডেন্ট পড়লাম, চেয়ারম্যান মানে সভাপতি পড়লাম, স্থায়ী সভাপতি পরবর্তীকালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন। এছাড়া আরো দুজন ভাইস প্রেসিডেন্ট ছিল, তাদের নাম দেখো লেখা রয়েছে তোমার এইচ.সি. মুখার্জি এবং কৃষ্ণমাচারী, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে দুজন চেয়ারম্যান তো ছিল, প্রেসিডেন্ট ছিল, তার সাথে ভাইস প্রেসিডেন্ট দুজন ছিলেন। ঠিক আছে, তোমার এইচ.সি. মুখার্জি ইনি খ্রিস্টান কমিউনিটির, কিন্তু এটা বাঙালি নন, ইনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান কমিউনিটির থেকে তিনি রিপ্রেজেন্ট করতেন, এইচ.সি. মুখার্জি অ্যান্ড ভিটি কৃষ্ণমাচারী। আর এছাড়া সেক্রেটারি, দেখো অনেকে গুলিয়ে ফেলে, সেক্রেটারি মানে হচ্ছে তোমার যেমন প্রেসিডেন্ট মানে সভাপতি, সেক্রেটারি মানে সম্পাদক। জাতীয় গণপরিষদের সম্পাদক কে ছিল? দ্যাট ইজ এইচ.ভি.আর. আয়েঙ্গার। এইচ.ভি.আর. আয়েঙ্গার ছিলেন সেক্রেটারি। ঠিক আছে, প্রত্যেকটা পদগুলো একটু মাথায় রাখতে হবে। আর বি.এন. রাও কি ছিলেন? বি.এন. রাও ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার, অর্থাৎ সংবিধান সম্পর্কিত যে আইনি পরামর্শ তিনি প্রদান করতেন। এটা পরীক্ষা দেয় যে সংবিধান যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল তার লিগ্যাল অ্যাডভাইজার কে ছিল। ঠিক আছে, তাহলে তিনি কে ছিলেন? বি.এন. রাও। ওকে, তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি গণপরিষদের কি হন আর কি? সভাপতি নির্বাচিত হন কবে? 24 জানুয়ারি 1950 সালে। দেখো লেখা রয়েছে 24 জানুয়ারি 1950 সালে জাতীয় মানে গণপরিষদের সদস্যরা তারা সর্বসম্মতিক্রমে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের সভাপতি নির্বাচিত করেন। এবং এই 24 জানুয়ারি কি হয়? যতজন মেম্বার গণপরিষদে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে কি করেন? সিগনেচার করেন। ঠিক আছে, সিগনেচার করেন, যতজন ছিল প্রত্যেকে এরকম ভাবে সিগনেচার করে যান। তো এই যে তাহলে এই যে গণপরিষদের যে সংবিধান রয়েছে, ভারতীয় সংবিধানে আর কি কতজন এরকম মেম্বারের সিগনেচার পাওয়া যায়? 284 জন। দেখো লেখা রয়েছে 284 জন। ঠিক আছে, অর্থাৎ গণপরিষদের যতজন সদস্য ছিল তারা 24 জানুয়ারি 1950 সালে তারা একত্রিত হন এবং তারা সম্মিলিতভাবে কি করেন আর কি? তারা সিগনেচার করেন। ঠিক আছে, তো এরকম কতজনের সিগনেচার পাওয়া যায় ভারতীয় সংবিধানে? 284 জন। এবং সেটা কবে সম্পাদিত হয়েছিল? 24 জানুয়ারি 1950 সালে। এবং এই যে 284 জন ছিল তার মধ্যে 15 জন ছিলেন রোম্যান, 15 জন মহিলার সিগনেচার কিন্তু আমরা পাই। ওকে, এরপরেও কিছু ইম্পর্টেন্ট কমিটিস ছিল এই গণপরিষদে আর কি, কিছু আর কি গুরুত্বপূর্ণ কমিটি ছিল। টোটাল কমিটি ছিল 22 জন, 22টা কমিটি। গণপরিষদের টোটাল 22টা কমিটি ছিল, এর মধ্যে 8টা ছিল এক্সিকিউটিভ বা 8টা মেজর কমিটি ছিল। এক্সিকিউটিভ বা মেজর কমিটি মানে যাদের ক্ষমতা সবচেয়ে বেশি ছিল, এক্সিকিউটিভ। টোটাল কটা কমিটি ছিল গণপরিষদে? 22টা। প্রত্যেকটা কমিটির আলাদা আলাদা বিভাগ ছিল, আলাদা আলাদা দায়িত্বপ্রাপ্ততা ছিল। এর মধ্যে 8টা কমিটি ছিল কি? এক্সিকিউটিভ বা মেজর। এই 8টা কমিটি, 22টা পড়তে হয় না, এই 8টা কমিটির প্রত্যেকটার নাম এবং প্রত্যেকটা চেয়ারম্যান কারা ছিল সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা দেয় পরীক্ষা। ঠিক আছে, তাহলে এই 8টা কমিটির মধ্যে দেখো ইউনিয়ন অ্যান্ড স্টেট যেখানেই পাবে, মুখস্থ রাখার ট্রিকটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড স্টেট। দেখো ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, স্টেট কমিটি। তার মানে ইউনিয়ন স্টেট যেখানেই দেখবে তার চেয়ারম্যান কে ছিল? জওয়াহরলাল নেহেরু। ঠিক আছে, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এবং অ্যাডভাইজারি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটস, এটা খুব দেয়, মানে মৌলিক অধিকার সম্পর্কিত যে মানে যে কমিটি ছিল তার আর কি, এবং যে প্রদেশগুলো ছিল প্রদেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে কমিটি তৈরি হয়েছিল তার প্রধান কে ছিল? ডক্টর সর্দার ভাই তোমার সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ছিলেন। নেক্সট হচ্ছে ড্রাফটিং কমিটি। এই যে 8টা কমিটি, আমি কি বললাম টোটাল কটা কমিটি ছিল? 22টা। তার মধ্যে 8টা ছিল এক্সিকিউটিভ, সবচেয়ে শক্তিশালী। তার মধ্যে আবার সবচেয়ে পাওয়ারফুল ছিল গোটা ড্রাফটিং কমিটি।
তোমাকে যদি সরাসরি প্রশ্ন করে যে গণপরিষদের যে কমিটিগুলো ছিল তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে পাওয়ারফুল কমিটি কোনটা ছিল, সেটা ছিল ড্রাফটিং কমিটি। তার চেয়ারম্যান কে ছিল? বি আর আম্বেদকর। আর বাকি আর দুটো কমিটি ছিল দেখো, রুলস অ্যান্ড প্রসিডিউর কমিটি আর স্টিয়ারিং কমিটি। এর কমিটির চেয়ারম্যান কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই যে 8টা কমিটি, তার প্রত্যেকটা আর কি যে প্রত্যেকটা চেয়ারম্যান তোমাকে পড়তে হবে, মাথায় রাখতে হবে। এবং তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কমিটি ছিল কি? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। দেখো খসড়া কমিটি কবে তৈরি হয়েছিল? 29শে আগস্ট 1947। সবচেয়ে পাওয়ারফুল কমিটি। তার কারণ কি? খসড়া কমিটি। দেখো এই যে কটা কমিটি আমরা পড়লাম, ইউনিয়ন পাওয়ার্স কমিটি বা কনস্টিটিউশন কমিটি, এদের যে রিপোর্ট, এদের সব রিপোর্ট জমা পড়তো কাদের কাছে? বি আর আম্বেদকর এই ড্রাফটিং কমিটির কাছে। মানে যত বড় বড় কমিটি ছিল তাদের সব রিপোর্ট জমা পড়তো কোথায়? ড্রাফটিং কমিটির কাছে। অর্থাৎ ড্রাফটিং কমিটি, তার চেয়ারম্যান কে ছিল? বি আর আম্বেদকর। অর্থাৎ ড্রাফটিং কমিটি সেটাকে ফাইনাল করতো। অর্থাৎ এই যে প্রত্যেকটা কমিটি তাদের যে রিপোর্ট তারা সেটা সাবমিট করতো ড্রাফটিং কমিটির কাছে, এবং ড্রাফটিং কমিটি আলটিমেটলি ফাইনালাইজ করতো যে কোন পার্টটাকে ইনক্লুড করা হবে, কোনটাকে করা হবে না। অর্থাৎ তুমি যদি তত্ত্বগতভাবে মেনে নাও তাহলে সবচেয়ে শক্তিশালী কমিটি অর্থাৎ সেটা ছিল কি? ড্রাফটিং কমিটি। এর চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। তাহলে অর্থাৎ বি আর আম্বেদকর সাহেব তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং তার ইচ্ছা অনুসারে যে অংশটা তার ইচ্ছা বা তিনি মনে করেছেন এটাকে গ্রহণযোগ্য, সংবিধানে অ্যাডপ্ট করা যাবে, তিনি করেছেন। যেটাকে মনে হচ্ছে তার সেটাকে বাদ দেওয়া উচিত, সেটা তিনি করেছেন। এই জন্য আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ভারতের সংবিধানের স্থপতি বা মেকার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়। বি আর আম্বেদকরজি তিনি এককভাবে তো সংবিধান লেখেননি। সংবিধান লিখতে অনেক লোকের প্রয়োজন হয়েছিল, অনেকদিন সময় লেগেছিল। কিন্তু সংবিধান তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছিল যে কমিটিটা, তার নাম ছিল খসড়া কমিটি, এবং সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি আর আম্বেদকর। এই জন্য তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বা কি বলা হয়? দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে? তো এই যে ড্রাফটিং কমিটি যেটা তৈরি হয়েছিল তোমার 29 আগস্ট 1947 সালে, এর টোটাল দেখো কতজন মেম্বার ছিল? 7 জন মেম্বার ছিল। এটা পরীক্ষা দেয় 7 মেম্বার্স, দেখো লেখা রয়েছে 7 মেম্বার্স। এবার এর মধ্যে চেয়ারম্যান অবশ্যই বি আর আম্বেদকর জি ছিলেন। তার মধ্যে দেখো নামগুলো দেখো একটু মাথায় রাখবে, ঠিক আছে? আয়েঙ্গার, আয়ার, মুন্সি, মোহাম্মদ সাদাউল্লাহ, ঠিক আছে, মাধব রাও এবং কৃষ্ণমাচারী। এই যে 7 জন মেম্বার ছিল, এদের মধ্যে দেখো একমাত্র একজন মুসলিম ছিল, তার নাম ছিল সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ। তাহলে এটা পরীক্ষা দেয় যে একমাত্র মুসলিম মেম্বার কে ছিল গণপরিষদ, এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি? সেক্ষেত্রে উত্তরটা হবে ডক্টর সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ। ঠিক আছে? তো এইভাবে পড়তে হবে। টোটাল 7 জন যে মেম্বার ছিল, প্রত্যেকের নাম মনে না রাখলেও অ্যাটলিস্ট তাদের টাইটেল গুলো মাথায় রেখো, তাহলে সুবিধা হয়। যেমন এখানে দেখো মাধব রাও, মাধব রায় হি রিপ্লেস বি এল মিত্তর। মানে প্রাথমিকভাবে ছিল বি এল মিত্তর, ঠিক আছে? বি এল মিত্তর প্রাথমিকভাবে ছিল, তার শরীর খারাপ হয়, ইল হেলথ হয়, তাহলে সে রিজাইন করে, তার জায়গায় চলে আসে কে? মাধব রাও। তাহলে কিভাবে মাথায় রাখবে? এম রিপ্লেস এম, এম, এম ফর মিত্তর, এম ফর মাধবা, এইভাবে। ঠিক আছে? বি এল মিত্তর, এম ফর মিত্তর, এম ফর মাধবা। তাহলে কি হলো? বি এল মিত্তর তিনি প্রাথমিকভাবে ছিলেন, তিনি অসুস্থ হয়, তার জায়গায় কি আসছেন? এম মাধবন আসলেন, মানে এন মাধবন আসলেন। আবার দেখো কি হয়? খাইতান, মানে আগে ছিলেন খাইতান, ডিপি খাইতান, তার মৃত্যু হয়, তার জায়গায় আসে টিটি কৃষ্ণমাচারী। তাহলে খাইতান দেখো কে দিয়ে, আর এখানে কৃষ্ণমাচারী দেখো কে দিয়ে। ঠিক আছে? এইভাবে মাথায় রাখতে হবে পরীক্ষা, নাহলে খুব ডিফিকাল্ট। কে কার জায়গায় রিপ্লেস হলো, তোমাকে দিল খাইতানের জায়গায় কে আসলো বলে এখান থেকে 4টে অপশন দিয়ে দিল, তুমি খুঁজেই পাবে না, মাথায় আসবে না। তো এইভাবে মাথায় রাখবে খাইতান, ডিপি খাইতান তিনি মারা যান, এবং তার জায়গায় কে চলে আসেন? টিটি কৃষ্ণমাচারী। ঠিক আছে? এবং বি এল মিত্তর তিনি আর কি রিজাইন করেন, তার জায়গায় আসেন এন মাধব রাও। এই হচ্ছে ব্যাপার। টোটাল 7 জন মেম্বার ছিলেন, তার মধ্যে একজন ছিলেন কি? মুসলিম। ওকে, ক্লিয়ার? বলো। ইয়েস স্যার। ভেরি গুড। এই যে আমাদের সংবিধান ছিল, এটার ক্যালিগ্রাফার, মানে এটাকে হাতে লেখা হয়েছে, ডেফিনেটলি ইংলিশে রচনা করা হয়েছিল প্রথমে। তো এইটাকে কে লিখেছিল? প্রেম বিহারী নারায়ণ রাজিদা। ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। লেখে ক্যালিগ্রাফার, মানে হাতে লেখা হয়েছে সুন্দর করে। তো ভারতীয় সংবিধান যে লেখা হয়েছে, এটাকে লিখেছে কে? ক্যালিগ্রাফার কে ছিল? প্রেম বিহারী নারায়ণ রাজিদা। ইটালিক স্টাইলে লেখা হয়েছে। এবং এই যে ডেকোরেশন, দেখবে সংবিধানটা কি হয়েছে, চারিদিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এইটা করা হয়েছে কার দ্বারা? নন্দলাল বোস এবং বেহার মনোহর সিনহার দ্বারা। মানে মূলত নন্দলাল বোস, এবং তার নন্দলাল বোস একজন বিখ্যাত আর্টিশিয়ান, এবং তার যারা অনুগামী ছিল তাদের দ্বারা করা হয়েছিল। এবং এই যে প্রশ্নটা, এটা 2017 সালে কেবিসি কনভেয়র কারোরপতির 1 কোটির কোশ্চেন, বুঝছো? যে ভারতীয় সংবিধানের, দেখবে ইউটিউবে এখনো ফুটেজ আছে, যে ভারতীয় সংবিধান এর ডেকোরেশন কে করেছিল। তাহলে তুমি অ্যান্সারটা জেনে গেলে কে করেছিল? শান্তিনিকেতনের যে সেই সময় বিখ্যাত আর্টিশিয়ান ছিলেন নন্দলাল বোস, এবং তার যারা আর্টিশিয়ান ছিল, এবং তার সাথে বেহার মনোহর তোমার সিনহা।
তাহলে এই উত্তরটা পারলে তুমি ধরে নাও তুমি 1 কোটি টাকা জিতে গেলে, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে দাও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারা কি করলো, ভারতীয় যে সংবিধান রয়েছে আলটিমেটলি এটাকে গ্রহণ করলো কবে, এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, যবে থেকে তোমরা মানে কম্পিটিটিভ এক্সাম পড়া শুরু করেছো, যে গণপরিষদ কবে ভারতীয় সংবিধানকে গ্রহণ করে 26 নভেম্বর 1949, এবং এটা কার্যকারী হয়েছিল 26 জানুয়ারি 1950। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এটা পড়েই আসছো। সংবিধান কবে গৃহীত হয়েছিল, কবে কার্যকারী হয়েছিল? গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949, কার্যকরী হয়েছিল তার ঠিক 2 মাস পর 26 জানুয়ারি 1950। এবং সংবিধান যখন গ্রহণ করা হয় সেই সময় দাঁড়িয়ে ভারতীয় সংবিধানে টোটাল 8টা শিডিউল ছিল, যেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 12টা। পার্ট ছিল কটা? 22টা, যেটা বেড়ে দাঁড়িয়েছে 25টা, এবং আর্টিকেল ছিল 395টা, যেটা বেড়ে দাঁড়িয়েছে 465। ঠিক আছে, অর্থাৎ ভারতীয় সংবিধান সেই সময় দাঁড়িয়ে যখন 26 নভেম্বর 1949 এটাকে অ্যাডপ্ট করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে ভারতীয় সংবিধানে কটা শিডিউল ছিল? 8টা, যেটা এখন বেড়ে 12টা হয়েছে। 22টা পার্ট ছিল, যেটা বেড়ে 25টা হয়েছে। আর আর্টিকেল ছিল 395, যেটা বেড়ে 465 হয়েছে। ওকে, বলো কি হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই ছিল তোমার। হ্যাঁ Yes, sir. ভেরি গুড। এবার বলো তোমার কোন জায়গাটা আটকে ছিল। একজন আমাদের তোমাদের বন্ধু একজন বলছে যে কোন জায়গাটা সে মিস করে গেছে। ওই যে স্যার ওই ভোটের যে ট্যালি গুলো করা ছিল না, মানে স্টেটের নাম, তারপরে প্রিন্সলি স্টেট, তারপরে পুরোটা? হ্যাঁ এই জায়গার নিচের পোর্শনটা, মানে আরেকটু নিচে, এরপর একটুকু এই মাউন্ট ব্যাটেন প্ল্যান, এই প্রথম জায়গাটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি। মাউন্ট ব্যাটেন প্ল্যান তো কিছু না বাবা। মাউন্ট ব্যাটেনকে পাঠানোই হয়েছিল ভারতকে বিভাজন করা, দুটো ভাগে ভাগ করা। তো মাউন্ট ব্যাটেন তিনি ভারতের লাস্ট ভাইসরয় ছিলেন, 34তম ভাইসরয় ছিলেন। তিনি এসেছিলেন, তার কাজই ছিল ভারতকে বিভাজন করা। তো তিনি সেটা করতে এসেছিলেন। তাহলে সেটা তিনি কবে করলেন? 3 জুন তিনি ঘোষণা করলেন। 3 জুন কি হলো? ওই ডিভিশনের কথা বলা হলো, ভারত পাকিস্তান দুটো দেশ হচ্ছে, সেটাই ঘোষণা করা হলো। এটাকেই বলা মাউন্ট ব্যাটেন প্ল্যান বা 3 জুন প্ল্যান। এবং এই যে প্ল্যানটা ছিল, মাউন্ট ব্যাটেন তো একটা প্রপোজাল রাখলেন যে এইভাবে ভাগ হবে, মানে বাংলাটাকে ভাগ হবে আর পাঞ্জাবটাকে ভাগ হবে, এটাকে প্রপোজাল রাখলেন। তাহলে এই প্রপোজালটাকে তো আইন আকারে পেশ করতে হবে। তাহলে এই যে আইন আকারে যখন পেশ করা হলো, তখন এটাকে বলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। তাহলে মাউন্ট ব্যাটেন প্ল্যান যেটা ছিল, প্রপোজাল যেটা ছিল, সেটাকে যখন আইনের আকারে কি করা হলো, কোর্টে মানে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করা হলো, কি নাম দিয়ে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এবং সেটা কবে পেশ করা হলো? এই দেখো 3 জুন প্ল্যানটাকে, সেটাকে কবে পেশ করা হলো ব্রিটিশ পার্লামেন্টে? 4 জুলাই 1947 এটাকে পেশ করা হলো ব্রিটিশ পার্লামেন্টে। এবং সেটা রাজকীয় সম্মতি পেল কবে? 18 জুলাই। অর্থাৎ ভারতের স্বাধীনতা আইন যেটা ছিল, যেটার ভিত্তি কি ছিল? মাউন্ট ব্যাটেন প্ল্যান। সেটাকে কবে পেশ করা হলো ব্রিটিশ পার্লামেন্টে? 4 জুলাই 1947। আর সেটা পাস হলো, অর্থাৎ রাজকীয় সম্মতি পেল, ব্রিটিশ পার্লামেন্ট পাস করে দিল 18 জুলাই 1947। এবং সেই অনুযায়ী কি হলো, আমাদের আর কি দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান তৈরি হলো। পাকিস্তান তৈরি হলো 14 আগস্ট আর 1947 সালে, আর ভারতবর্ষ তৈরি হলো 15 আগস্ট 1947 সালে। এই জিনিস ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট স্যার। ডোন্ট নিড টু মেনশন। ওকে, বাকিরা বলো, ক্লিয়ার তো? অনেক বড় লেসন, ভালো করে পড়বে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ এটা স্যার। করে নেবে। এর সাথে অ্যাসোসিয়েটেড যে এমসিকিউস গুলো আছে সেগুলোকে ভালো করে সলভ করবে। যদি কোথাও আটকায় ডেফিনেটলি আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে এই অবধি রইলো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, গুড নাইট এভরিওয়ান। ওকে।